আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। শীতের দিন, আমরা ওয়ার্কিং ডে ছিল আজকে, তো ক্লাস শুরু করলাম। সবাইকে ওয়েলকাম। আজকে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা আইএস, যেটা আমাদের সবচেয়ে বেশি লাগে, অলমোস্ট সব অর্গানাইজেশনেই লাগে। এই আইএসটা সব অর্গানাইজেশনে লাগে। এটা হচ্ছে IS-37। সো 37-এর আমরা স্কোয়ার ফার্মার অ্যাকাউন্ট দেখছিলাম, সেখানে দেখেন এই যে নোটটা 3.13। তো তারও আগে যদি আমরা দেখি যে এইটা আসলে কি ইন্ডিকেট করে, হ্যাঁ, ইন্ডিকেট করে কোনটা, সেটা আগে দেখি। আমি যদি যাই আপনার এই যে লাইবিলিটি পাশে, লাইবিলিটি পাশে এই যে আপনি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, ট্রেড পেয়াবল অ্যান্ড আদার পেয়াবল, এইগুলো এটা আছে। এছাড়াও আপনি দেখবেন কন্টিনজেন্ট স্যার লাইবিলিটি। জি, স্যার কাইন্ডলি একটু স্ক্রিনটা একটু প্রেজেন্টেশন মোডে দিলে মনে হয় যে ভালো হয়। আমি তো পিডিএফ জিনিস দেখাচ্ছি, আমি পিডিএফ দেখাচ্ছি ভাই, একটু বড় করতে ও পারবো? আচ্ছা, সরি। হ্যাঁ, জি, একটু বড় করে ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পিডিএফ, হ্যাঁ, জি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা এখানে এই ট্রেড পেয়াবল, তারপরে হচ্ছে আদার পেয়াবল, এইখানে যে কারেন্ট ট্যাক্স, হ্যাঁ, অ্যাক্রুড এক্সপেন্স, আনক্লেম লাইবিলিটি, এই যে হেডগুলো আমরা যেটা দেখি, এইগুলো আসলে কিভাবে ইন্ডিকেট করে, কিভাবে করে, এইটা আমাদের আসলে দেখতে হবে। মানে লাইবিলিটির বড় একটা পার্ট হচ্ছে আমাদের এই একটা আইএস কাভার করে, IS-37। সো IS-37 আজকে আমরা দেখব। IS-37 দেখার সময় আবার প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এটাকে অ্যাকাউন্টিং করি, কিভাবে প্রেজেন্ট করি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখব। সো উইদাউট ফার্দার ডিলে আই লাইক টু স্টার্ট টুডেজ সেশন। আমি যেভাবে বলছিলাম সেটা হচ্ছে যে আপনার IS-37, সো 37 নিয়ে যদি আমরা আলাপ করি, সেটা হচ্ছে IS-37-এর হেডিংটা যদি আপনারা দেখেন, প্রভিশনস, কন্টিনজেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট। আপনার কাছে তাহলে এখন মনে হতে পারে যে প্রভিশন আর লাইবিলিটি ডিফারেন্সটা কি, হ্যাঁ। তো আপনি এখন বলতে পারেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, আমরা যেটা বলি পেয়াবল, পেয়াবল মানে যেটা হচ্ছে পেয়াবল, আর হচ্ছে প্রভিশন, এই দুইটার ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? স্যার, পেয়েবলের ক্ষেত্রে অ্যামাউন্টটা স্যার সার্টেন। আচ্ছা, বলছেন অ্যামাউন্ট সার্টেন, আচ্ছা, আর প্রভিশনের ক্ষেত্রে ইউ ডোন্ট নো যে হোয়াট ইজ গোয়িং টু বি ইয়োর লায়াবিলিটি, মানে আচ্ছা, কিছু তারপর জিনিস। এছাড়া, এছাড়া আর একটা, সো ফার এই পর্যন্তই স্যার মনে পড়তেছে, আরেকটা আছে আচ্ছা, আমি আচ্ছা, সেটা হচ্ছে, স্যার আমাকে একটু সুযোগ দিবেন স্যার, জি, আমি জি, একটু বলেন বলি। প্লিজ, বলেন প্লিজ, জি। যেটা যেটা হলো প্রবেশন, যেটা হলো যদি বলা হয় যে 1 বছরের ডিসেম্বর মাসে আমাকে প্রবেশন করতে হবে, তাহলে যেমন অফিস ভাড়া এক জাতীয় প্রবেশন। পেবলটা হচ্ছে একটু লং টাইম, লং টাইম টাইপের আর কি, এটাই আর কি স্যার। যেমন না, কারেন্টের বিল যদি বলা হয়, না, এটা তাহলে হয়নি এগুলো। ভাই। স্যার এটা এটা এক্সপেন্স এটা হলো, প্রভিশন হবে এক্সপেন্সের, পেয়েবল হবে না, স্যার মাঝে যে ভাই লাইবিলিটি। বললো, উনি শেষ করতে দিই, উনি একদমই, উনি মেইন কনসেপ্টে যেতে পারেনি, উনি একটা সাধারণ ধারণা থেকে বলছে, হ্যাঁ। ইয়ে বলেন, আরেকজন কি বলছেন, তারপর বলেন যে পরের ভাই প্রথমের জন্য ঠিক ছিল, পরের জনেরটা ঠিক নাই, বলেন, তারপর আরেকজন বলেন। স্যার প্রভিশন স্যার এক্সপেন্সের জন্য হয় স্যার। না, সেটা তো ঠিক আছে, আমি দুইটার ডিফারেন্সটা বলতেছি, হ্যাঁ। প্রবেবল স্যার, প্রভিশনটা স্যার প্রবেবল, আর ওটা স্যার শিওর স্যার, পেয়েবলটা। আচ্ছা, আরো একটু সুন্দর করি, মানে দ্বিতীয় জন ছাড়া প্রথম জন এবং তৃতীয় জনের কিছুটা হয়েছে, বাট বিষয়টা হচ্ছে পেয়াবল যেটা কনফার্ম, সেটা দুটো জিনিস লাগে, একটা হচ্ছে অ্যামাউন্ট আর একটা টাইম। এই দুটো যদি কনফার্ম থাকেন, যেমন উনি যেটা মানে সেকেন্ড জন যেটা বলার চেষ্টা করছিল, উনি একটা মানে মেইন জায়গায় না যেয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলেন। সেটা হচ্ছে ধরেন আমি যখন কোনো, আমাকে টাকা দিতে হবে, মানে আমি আমি কোনো টাকা, সোজাসুজি বাংলায় বলি, টাকা দিতে হবে, হুম, দিতে হবে, এরকম ঘটনা যদি ঘটে, হ্যাঁ, এই টাকা দিতে হবে, এই জিনিসটা ঘটলেই দুটো জিনিস ঘটতে পারে, প্রভিশন হইতে পারে আর পেয়াবল হইতে পারে, মানে লাইবিলিটি হইতে পারে, প্রভিশন হইতে পারে। সো কখন আপনি পেয়াবল বা লাইবিলিটি রেকর্ড করবেন, কখন লাইবিলিটি করবেন, আর কখন প্রভিশন করবেন, এটার উপর ডিপেন্ড করে দুইটা কোশ্চেন। অ্যামাউন্টটা যদি কনফার্ম হয়, অ্যামাউন্টটা যদি কনফার্মড হয়, হ্যাঁ, আর টাইমিংটা যদি কনফার্ম হয়, তাহলে এটা হবে হচ্ছে লাইবিলিটি বা পেয়াবল। আর অ্যামাউন্ট অথবা টাইমিংয়ের যে কোনো একটা যদি কোনো রকম কোনো
আপনার আনসার্টেন থাকে তখন এটাকে প্রভিশন করা হয়। আবারও বলি, এই পেয়াবল এবং প্রভিশনের ডিফারেন্সটা হচ্ছে, পেয়াবল বা লাইবিলিটি হচ্ছে যখন আপনি অ্যামাউন্ট এবং টাইমিং দুটোই জানেন। যেমন উনি উদাহরণ দিচ্ছিল, উদাহরণটা ঠিক বলছে। আমি জানি যে আমার এখানে 150 জন লোক কাজ করে, 150 পার্সন কাজ করে, তার এগেনস্টে আমার মাসে 20 লাখ টাকা স্যালারি দিতে হয় লেটসে। তা আমি এটা জানি যে আমার 20 লাখ টাকা দিতে হবে, এবং আমি এও জানি যদি কেউ ছুটি কাটায় বা কোনো ঝামেলা করে তার কোনো পেনাল্টি হয়। এটা 20 না হয়ে 19 হইতে পারে, 21 হইতে পারে, এটা আমি জানি। কিন্তু কারণ আমার এইচআর টিম এটা ক্যালকুলেট করে ফেলে, আমি বেতনটা 31-এ, এই মাস যেমন হচ্ছে এখন চলছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 31 তারিখের ভিতরে আমি কনফার্ম জানবো। আর এটাও আমি জানি যে আমি প্রতি মাসে 2 তারিখে টাকাটা দেই। তার মানে কত অ্যামাউন্ট দিতে হবে এটাও আমি জানি, আর টাইমিংও জানি যে 2 তারিখ দিতে হবে। দ্যাট ইজ কল্ড পেয়াবল। তাহলে স্যালারিজ হয় পেয়াবল। তাহলে স্যালারিজের অ্যাকাউন্টিংটা কি হয়? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে স্যালারিজ পেয়াবল, এটা হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা। আমি আমার অফিস ভাড়া জানি যে 2 লাখ টাকা, 2,30,000 টাকা প্রতি মাসে দিতে হবে। আমি এটাও জানি যে কন্ট্রাক্টে আছে 7 তারিখের ভিতরে টাকা দিতে হবে, তো আমি 6-7 তারিখে টাকা দিই। সো টাইমিং জানি, অ্যামাউন্ট জানি, দ্যাট ইজ লাইবিলিটি। এখন এই দুইটার যে কোনো একটা যদি কোনো রকম টাকা দিতে হবে এটাও ঠিক, কিন্তু কখন দিতে হবে বা কত দিতে হবে এটা আমি যখন একটু মানে জানি না, তখনই এটা হয়ে যায় হচ্ছে প্রভিশন। যেমন আমি উদাহরণ বলি যে আপনার লেটস সে আপনি কারো কাছ থেকে লেটস সে আপনি হচ্ছে এই গাড়ি, আপনার আপনি গাড়ি নিয়ে রাস্তায় চলেন, তো গাড়ি নিয়ে আপনার আসে, তো আপনি কি করলেন, এই একটা অ্যাক্সিডেন্ট করলো, কার অ্যাক্সিডেন্ট করলো, কার অ্যাক্সিডেন্ট করে আপনি হচ্ছে থানায় গাড়ি নিয়ে গেল, নিয়ে যে আপনার এগেনস্টে একটা মামলা হলো। হ্যাঁ, এখন আপনি এই যে মামলাটা হলো, আপনি জানেন যে মামলায় কিছু ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। হ্যাঁ, মামলায় ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু আপনি এইটা জানেন না যে কবে এই কোর্ট কেসটা কবে শেষ হবে। এটাও আপনি জানেন না, টাইমিং জানেন না, শেষ হলে টাকা দিতে হবে। আর কত অ্যামাউন্ট কোর্ট আপনাকে দিতে হবে, কত অ্যামাউন্ট আপনাকে দিতে হবে এইটাও জানেন না। সো এই টাইমিং এবং অ্যামাউন্ট যে কোনো একটার যে যখন হচ্ছে কন্টিনজেন্সি থাকে, তখন এটাকে আমরা প্রভিশন বলি। তখন আমরা কি করি, একটা জাজমেন্ট খাটাই যে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যার অ্যাক্সিডেন্ট করছে তার গাড়িটার দাম 20 লাখ টাকা, উনি হয়তো এটা রিপেয়ার করতে যে 3 লাখ টাকা খরচ হয়েছে, সো আমি হয়তো এটা 2.5 লাখ টাকা দিলে চলবে। এই 2.5 লাখ টাকা যখন আমি দিতে হবে, আমি দিতে হতে পারে, তা আমি টাইমিংও জানি না, এবং হচ্ছে আপনার কখন দিতে হবে তাও জানি না, কিন্তু দিতে হবে এটা প্রবাবল, এটা মোটামুটি কনফার্ম যে দিতে হবেই, এই এই ধরনের কেসে আমাকে দিতে হয়। তো এইরকম ঘটনা হলে তখন প্রভিশন বলে। সো আশা করি প্রাইমারি আপনার আইএফআরএস এর কন্টেন্টটা বুঝতে পারছেন। একই সঙ্গে সঙ্গে তাহলে এই প্রভিশনটা, আবার প্রভিশন হবে কি হবে না সেইখানে আরেকটা জিনিস আছে, এটাকে বলে কন্টিনজেন্ট লায়াবিলিটি, আর সঙ্গে আরেকটা আছে কন্টিনজেন্ট অ্যাসেট, এটাও আমি বলবো। আপাতত প্রভিশন এবং কনফার্ম লাইবিলিটি এই দুইটার ডিফারেন্সটা কি বোঝা গেছে? আমি যেটুকু বলেছি এটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার। তাহলে দেখেন জার্নালটা যদি আরেকবার বলতেন, স্যালারি কোন জার্নাল? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল, এটা খুব কমন জার্নাল। স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল। আচ্ছা, এটা কেন করা হয়? এটা করা হয় হচ্ছে আপনি মাসের 31 তারিখে প্রভিশন করেন, 1-2 তারিখে দিয়ে দেন। যখন আপনি অ্যাকাউন্টিংটা করেন তখন লেখেন হচ্ছে মাস শেষে যখন করেন তখন জানুয়ারি 31স্টে লেটসে আপনি ধরেন 31 ডিসেম্বরটাই ধরি, আমি আরো বলি প্র্যাকটিক্যালি। আজকে কয় তারিখ গেল, আপনার হচ্ছে 7 তারিখ গেল, আমি ধরে নিচ্ছি যে ডিসেম্বরের 31, ডিসেম্বরের থার্টি ফার্স্টে ডিসেম্বরের 31স্টে আপনি জানতেন যে আপনার 21 লাখ টাকা স্যালারি দিতে হবে ডিসেম্বর মাসের জন্য। তখন আপনি হিসাব করতেন স্যালারিজ এক্সপেন্স ডেবিট 31 লাখ ডেবিট, আর ক্রেডিট হচ্ছে স্যালারিজ পেয়াবল 31 লাখ। এটা হচ্ছে 31 ডিসেম্বর। এরপর আপনি জানুয়ারি 3 তারিখ ধরেন দিয়ে দিলেন, তাহলে জানুয়ারি 3 তারিখে এটা হবে, তখন স্যালারিজ পেয়াবলটা হবে ডেবিট, স্যালারিজ পেয়াবল ডেবিট হবে, আর ক্রেডিট হবে ব্যাংক থেকে টাকা চলে যাবে, অথবা ব্যাংক ক্রেডিট। তাহলে 31 লাখ টাকা চলে যাবে। সো এই এই লাইবিলিটিটা আপনার প্রভিশন করা হয়েছে গত পিরিয়ডে, এই পিরিয়ডে এসে আবার এটা
নালিফাই হয়ে গেল। অতএব এই হচ্ছে আপনার এই কনফার্ম যে আমরা লাইবিলিটি, সেটার একটা অ্যাকাউন্টিং জার্নাল। এরকম রেন্ট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এনিওয়ে, তো এখানে আমরা আইএফআরএস আইএস 37। স্যার আসসালামু আলাইকুম। জি, বলেন। স্যার একটা উম, ছোট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যখন স্যালারিটা যদি মান্থলি বেসিসে দেওয়া হয়, সে হুম। ফর এক্সাম্পল যে আমার জানুয়ারি মাসের স্যালারি আমি জানুয়ারির 25-26 তারিখে পে করে দেবো, সেই হুম। ক্ষেত্রে কি স্যার পেয়েবল ক্রিয়েট করাটা কোনো লজিক আছে? আসলে মূলত হচ্ছে, যেহেতু এটা আপনার 25 তারিখে যদি আপনার থাকে, তাহলেও আপনার হচ্ছে এইটা ওই পেয়াবল করে নেওয়া ভালো। মানে এটা হচ্ছে প্র্যাকটিস থাকে, তো আমরা তো আসলে আসলে মূলত কিন্তু পেয়াবল ঠিক আছে, এই অর্থে পেয়াবল ঠিক আছে আমি বলি। ধরেন আপনি মাসের 1 তারিখ তো স্যালারি দেন নাই, আপনি কাজ নিছেন 1 2 3 4 5 7, তো সেই লজিকে আপনার ওই যে প্র্যাকটিসটা আমরা করি, আপনি সরাসরি হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট ব্যাংক ক্রেডিট করলে খুব বড় ধরনের ব্যত্যয় ঘটবে না। কিন্তু লজিক্যালি হচ্ছে, যেহেতু আপনার ওই মাসের টাকাটা আপনি কিন্তু এই 1 তারিখ থেকেই সার্ভিস নিচ্ছেন, আপনারা যারা এমপ্লয়িরা 1 2 3 4 বেতন তো অ্যাডভান্স দিচ্ছেন না, মাস শেষে দিচ্ছেন, সেই অর্থে মাসের ভিতরে হলেও পেয়াবল ক্রিয়েট করাটাই লজিক্যাল। ঠিক আছে, পেয়াবল ক্রিয়েট করে তারপরে এইটাকে আবার পেমেন্ট করা যৌক্তিক। তো যাই হোক, আমরা এখন পরে আগাই। সেটা হচ্ছে যে আমাদের এই এটার অবজেক্টিভ হচ্ছে, IS 37 অবজেক্টিভ হচ্ছে টু প্রেসক্রাইব দ্য ক্রাইটেরিয়া ফর রিকগনিশন অফ প্রভিশন, কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট। আর এখানে যেটা আমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে টু প্রেসক্রাইব দ্য ক্রাইটেরিয়া ফর ইউজিং প্রভিশন অ্যান্ড চেঞ্জ অফ প্রভিশন, আর টু প্রেসক্রাইব দ্য ডিসক্লোজার রিকোয়ারমেন্ট। তার মানে প্রভিশন, কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লাইবিলিটি, রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা যদি সরাসরি এখানে সবগুলো স্কোপে আছে, শুধুমাত্র এই যে ইনকাম ট্যাক্সের যে একটা আইএফআরএস, আমরা নেক্সট ক্লাসেই হয়তো এটা পড়বো। আপনার হচ্ছে এই ইনকাম ট্যাক্সের যে আমরা ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করি, ডেফার্ড ট্যাক্সের যেটা আসে সেইটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা লাইবিলিটি, সেইটা আমাদের হচ্ছে এই 37 আন্ডারে না। আর একটা কন্ট্রাক্ট আছে যেটা হচ্ছে রেভিনিউর কন্ট্রাক্ট, মানে হচ্ছে IFRS 15, এটাও আমরা নিব। মানে পরপর দুইটা ক্লাস আপনার আইদার IFRS 15 পড়াবো নেক্সট দিন, অথবা IS 12 পড়াবো। তো এই দুইটারই আপনার হচ্ছে যে এইটার স্কোপের বাইরে, এটা জাস্ট বলছে। আচ্ছা, স্যার, এখন জি বলেন। মনে করছি আমার একটা ভ্যাটের মামলা আছে স্যার। হ্যাঁ, এখন এইটা কি আমার এইখানে আসবে, এআইএসে? ভ্যাটের মামলা আছে। ভ্যাটের মামলার এই টাকাটা কতটুকু দিতে হবে, এটা আমি 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 পড়ালেই বুঝতে পারবেন, আপনি নিজেই মিলাই নেন। আপনি ভ্যাটের মামলার এক্সাম্পলটাই দিব, আর একটু আগাই, আপনি মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এই যে লাইবিলিটি বললাম, তো লাইবিলিটি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এখন লাইবিলিটির ক্ষেত্রে আরেকটা ঘটনা আছে। লাইবিলিটি মানে কি, আপনার অ্যামাউন্ট এবং আপনি জানেন। লাইবিলিটি হচ্ছে, লাইবিলিটি সংজ্ঞাটা কি, এ লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন। এ লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন। একটু আগে আপা যে উদাহরণটা দিচ্ছিল, উনি বলতেছিলেন না যে মাসের ভিতরে টাকা দিলে কেন লাইবিলিটি করাটা যৌক্তিক। কেন যৌক্তিক? এই জন্যই, ওই আপনার এমপ্লয়ি তো 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে শুরু করে আপনার একদম যেদিন টাকা প্রভিশন করছেন ওই দিন পর্যন্ত অলরেডি কাজ করে ফেলছে। সো এটা আসলে মূলত এই লজিকটা এটাই, যে হচ্ছে এটা কারেন্ট অব্লিগেশন। তা লাইবিলিটি মানে হচ্ছে, এ লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন। হ্যাঁ, এ প্রেজেন্ট অব্লিগেশন অফ দ্য এন্টিটি অ্যারাইজিং ফ্রম পাস্ট ইভেন্ট। তার মানে আপনার এমপ্লয়িগুলো প্রতি মাসের 1 তারিখ দিয়ে কাজ করতে থাকে, আপনি হয়তো 30 তারিখ বা 28 তারিখে বেতন দেন, তো অলরেডি কিন্তু সে আপনার কাছে পাওনা হয়ে গেছে, এই কারণে এটা প্রেজেন্ট অব্লিগেশন। দ্য দ্য সেটেলমেন্ট অফ হুইচ ইজ এক্সপেক্টেড টু বি রেজাল্ট অ্যান্ড আউটফ্লো অফ দ্য এন্টিটিস রিসোর্স এম্বডিং দ্য ইকোনমিক বেনিফিট। তাহলে এই ইকোনমিক বেনিফিট মানে আপনার টাকা চলে যাবে, আপনার এই লাইবিলিটি পে করতে গেলে টাকা দিতে হবে। তাহলে আমরা লাইবিলিটির সংজ্ঞা বুঝতে পারলাম। A liability is a present obligation of the entities arising from the past event, the settlement of which is expected to be result of the outflow from the entity resources embodying economic benefit. তার টাকা চলে যাবে, তার ব্যাংক অ্যাকাউন্ট কমে যাবে, অথবা টাকা চলে যাবে, অথবা কোনো একটা ভাবে অ্যাডজাস্ট হবে। ইভেন ইভেন এমন হইতে পারে যে স্যালারি অ্যাডভান্স নিছিল, তো সেটা তো আপনার টাকা চলে গেছিল, তো স্যালারি অ্যাডভান্স নিয়েছিল, সেটা হচ্ছে আপনার জন্য অ্যাসেট ছিল। এখন যখন এটা আপনি মাস শেষে অ্যাডজাস্ট করতেছেন, তখন এই অ্যাসেটটা কমে যাচ্ছে, তার মানে ইকোনমিক রিসোর্সেস কমে যাচ্ছে। তো লাইবিলিটি সংজ্ঞা আমরা পেলাম। এই লাইবিলিটি সংজ্ঞার এগেনস্টে আপনার এ প্রভিশন
এ প্রভিশন ইজ এ লাইবিলিটি অফ আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট। আমি একটু আগে বললাম যে বেতন দিতে হবে এটা নিশ্চিত, ভাড়া দিতে হবে নিশ্চিত, কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট করছে অথবা ভ্যাটের মামলা টাকা দিতে কি হবে না, তখন এই ভ্যাটের মামলা উনি যে এক্সাম্পল দিল, যে ধরলাম যে আমার অফিসে আসছিল, অফিসে এসে ওনারা কাগজপত্র দেখে একটা গ্যাপ পেয়েছে, গ্যাপ পেয়ে আপাতত মামলা করছে, আমাকে 1,50,00,000 টাকা দিতে হবে। এখন এইটা এখনো সেটেল না, এটা দিতে হবে এটা বলেছে, বাট আমি এটা অ্যাপিল ট্যাপিল করবো, কাজ করব, বিভিন্ন রকম অফিসিয়াল আনঅফিসিয়াল প্রসেসে আমি কাজ চালাই, এটা শেষ করব। তো আমি যদি বুঝি যে এই ধরনের মামলাগুলোয় অতীতে দেখা গেছে 1.5 কোটি টাকার এগেনস্টে আমরা 1 কোটি টাকায় সেটেল করতে পেরেছি, আর্গুমেন্ট করে, মামলা মতব করে, তাহলে আমাকে আসলে এখানে ওই ভ্যাটের টাকাটার জন্য একটা প্রভিশন করতে হবে, সেটা হচ্ছে 1 কোটি টাকা, যদি 1 কোটি টাকা হয়। যদি 1 কোটি টাকা বিষে সেটেল করতে পারি ধরে নেই, এটা হচ্ছে আমরা তখন এটাকে বলা হয় হচ্ছে ওই 1,20,00,000-কে আপনার প্রভিশন ক্রিয়েট করতে হবে। সো দিস ইজ কল্ড দ্য প্রভিশন ইজ এ লাইবিলিটি অফ আনসার্টেন টাইমিং অ্যান্ড অ্যামাউন্ট। অ্যামাউন্ট এবং লাইবিলিটি এই টাইমিং যদি ইয়ে থাকে, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে প্রভিশন। তো লাইবিলিটি প্রভিশন পেলাম। এরপরে আপনি আসেন এই যে আপনার অব্লিগেশন, এখানে খেয়াল করেন এই টার্মটা আপনারা এখানে পড়েছেন, যে এইখানে আমরা পড়লাম যে এখানে বললাম যে লাইবিলিটি হতে গেলে প্রেজেন্ট অব্লিগেশন হইতে হবে। অব্লিগেশনটা কি, এই অব্লিগেশন আমাদেরকে আগে বুঝতে হবে। এই অব্লিগেশন না বুঝলে আমাদের কনফিউশন ক্রিয়েট করবে, হ্যাঁ। তো অব্লিগেশনটা আমরা পরের স্লাইডে দেখি। অব্লিগেশন, অব্লিগেশন দুই রকম হয়। হুম, অব্লিগেশন হয়, এই যে অব্লিগেশন, এই অব্লিগেশনটা মূলত দুইভাবে হয়। হুম, কি অব্লিগেশন আমরা জানি, একটাকে বলে লিগ্যাল অব্লিগেশন আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ অব্লিগেশন। এখন আপনি লিগ্যাল অব্লিগেশন কি আর কনস্ট্রাকটিভ, এই দুইটা এক্সাম্পল আমরা দেখবো, তাহলে ক্লিয়ারলি বুঝবো। আমরা বলছি যে লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন, তা লাইবিলিটি হচ্ছে প্রেজেন্ট অব্লিগেশন। অব্লিগেশনটা আমাকে বুঝতে হবে। অব্লিগেশন মানে আমি অবিলাইজ টু পে, অবিলাইজ টু মেনটেন, অবিলাইজ টু পারফর্ম। এই কারণে এই অবিলাইজ কথাটা হচ্ছে আমি পালন করতে বাধ্য, পালন করতে বাধ্য, এইটাই। তো কি, এখন দেখেন এ লিগ্যাল অব্লিগেশন ইজ অ্যান অব্লিগেশন দ্যাট ডেরাইভস ফ্রম কি এ কন্ট্যাক্ট থ্রু এক্সপ্লিসিট অর ইমপ্লিসিট। অর্থাৎ আপনি এমপ্লয়িকে যখন আপনি খেয়াল করেন, এমপ্লয়িকে যখন আপনি তাকে অফার লেটার দিয়েছেন, অফার লেটার, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছেন, উনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের বেসিসে এসে আপনার এখানে জয়েন করে জয়নিং লেটার দিছে, দেওয়ার পরে ইউ হ্যাভ অ্যান এগ্রিমেন্ট যে আপনি তার কাজে প্রতি মাসে সে কাজ করবে এবং মাস শেষে তারে 50,000 টাকা দিবেন। সো দেখেন এই যে এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট, তার সাথে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন, তারপরে সে জয়েন করলো, জয়নিং লেটার, তাকে জয়নিং অ্যাকসেপ্ট করে দিলেন, তখনই কিন্তু একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট হয়েছে। এই অব্লিগেশনটা কিসের মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে। এই কন্ট্রাক্ট মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওকে, এরপর আসেন, একজন সাপ্লায়ার তাকে একটা ওয়ার্ক অর্ডার দিলেন, ওয়ার্ক অর্ডার অথবা পারচেজ অর্ডার দিলেন, হ্যাঁ, পারচেজ অর্ডার দিলেন। তো এই ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার দিলেন যে ভাই তুমি আমাকে কি করবা, আমাকে 20 ডজন 20 ডজন ম্যাটাডর পেন দিবা। তাহলে এখন এই 20 ডজন ম্যাটাডর পেন যখন সে চালান চালান যখন দিল, আপনাকে দিয়ে চালান রিসিভ করে নিয়ে গেল, রিসিভ করে এটা 6.3 দিতে হবে মূসক, সেটা ভিন্ন জিনিস, আমরা এই সেশনগুলো ভ্যাট নিয়ে ওপর আলাপ করব। তো এই যে আমাকে সে 20 ডজন যে পেন দিয়ে দিল ডেলিভারি, তো যেদিনই আমার সাথে কন্ট্যাক্ট ছিল, এই কন্ট্যাক্টটা যে 20 ডজন পেন দিবে, আপনি বললেন হ্যাঁ আমি 20 ডজন পেন বুঝে পেয়েছি। এই যে একটা পারচেজ অর্ডার আপনি দিয়েছিলেন, সেই অনুযায়ী সে পারফর্ম করলো, যেদিন আপনাকে ডেলিভারি করলো সেই দিন থেকে আপনার একটা লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট হয়েছে টু পে দ্য অ্যামাউন্ট দিস টু দিস পার্টি। বোঝা গেছে? আমি দুইটা কনস্ট্রাক্ট মানে কন্ট্যাক্টের মাধ্যমে বুঝাইতে পারলাম, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, আরেকটা দেখেন, আরেকটা জিনিস দেখেন, এখন এর বাইরে কি অব্লিগেশন হইতে পারে? এটা লিগ্যাল অব্লিগেশনটা আমরা বুঝতে পারলাম, লিগ্যাল অব্লিগেশনটা আমরা বুঝলাম। লিগ্যাল অব্লিগেশন ছাড়া আর কি অব্লিগেশন হইতে পারে? স্যার আরেকটা ভ্যাট ট্যাক্স পেয়েবলের এগেইনস্টে কোনো অব্লিগেশন, লিগ্যাল অব্লিগেশন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কান্ট্রি ল, আপনি এই দেশে ব্যবসা করতে গেলে আপনার এই দেশে যত আইন আছে সবগুলো আইন প্রতিপালন করতে হবে, হ্যাঁ। এদেশের ব্যবসা করতে গেলে এই দেশের যত বিজনেস ল আছে, যত বিজনেস ল আছে, সেটা কোম্পানি অ্যাক্ট,
এনবিআর অ্যাক্ট যে যা আছে সবগুলো মানতে হবে। তো এটা আপনার যখন আপনি সেটা ভায়োলেশন করবেন তখন আপনি ইউ আর অবিলাইজ টু গিভ পেনাল্টি অর সেখানে আপনি এটা ক্রিয়েট হবে। আচ্ছা, তাহলে গেল হচ্ছে আমি কন্ট্রাক্টের মাধ্যমে হইতে, আর একটা হচ্ছে লেজিসলেশন, ওই যে একটু আগে যিনি বললো যে গভর্নমেন্টের যে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি এসডি অ্যাক্ট 2012 অথবা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, হ্যাঁ, অথবা কাস্টমস অ্যাক্ট 2023, অথবা কোম্পানিজ অ্যাক্ট 1994, এইটা অনুযায়ী গভর্নমেন্টের যত রেভিনিউ আপনার কাছে পাওয়া দরকার বা যেটা আপনাকে দিতে হবে সেগুলো আপনি দিতে থাকবেন। যদি না দেন তাহলে এইটা আপনি কিন্তু অব্লিগেশন পড়ে যাবেন, এটা অব্লিগেশন। তাহলে লেজিসলেশন বা আইনের মাধ্যমে হয় অব্লিগেশন। আর একটা কি হয়, আদার অপারেশনাল ল। আদার অপারেশনাল ল কেমন আছে, লেবার লর একটা ইয়ে আছে যে আপনি কি কাজ করবেন। লেবার লর একটা ইয়ে আছে কিরকম, ধরেন একটা লেবার ল আছে কিরকম যে আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করান তাহলে ছুটির দিনে কাজ করলে আপনাকে 1.5 গুণ টাকা দিতে হবে। নর্মাল নর্মাল আওয়ার পে যদি করেন 500 টাকা, তাহলে এটাকে 750 দিতে হবে ছুটির দিনে কাজ করতে গেলে। লেটস সে আমি এক্সাম্পল আকার বললাম। এরকম লেবার ল যদি কোনো প্রভিশন থাকে তাহলে সেটাও অপারেশনাল ল হিসেবে এটা হবে। তাহলে মানে আমরা লিগ্যাল অব্লিগেশনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবার আসি কনস্ট্রাকটিভ অব্লিগেশন। কনস্ট্রাকটিভ অব্লিগেশনের ক্ষেত্রে এইটা পড়ে আমরা বুঝবো, কিন্তু আমি খুব সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। মানে আপনারা আজকে ধরেন একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার কনসেপ্টে আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ লিগ্যাল অব্লিগেশন, বুঝেছেন, আর কনস্ট্রাকটিভ অব্লিগেশন। Constructive obligation is an obligation that derives from an entity's action where key by an established pattern of past practice, published policies, or a sufficiently specific current statement, the entity has indicated to other parties that it will accept certain responsibilities. Okay, আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম আপনারা দেখেন। As a result, the entity has created a valid expectation on the parties of those other parties that will be discharge those responsibility। মানে মোট কথা হচ্ছে যে এখানে আমরা যেটা পড়ে বুঝতে পারলাম, আপনাদের সহজ বুঝাই দিয়ে আপনারা এক্সাম্পল দিবেন, দেখি আপনাদের কাছে এক্সাম্পল আছে কিনা। না থাকলে আমি আপনাদেরকে এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো। বলা হচ্ছে কনস্ট্রাকটিভ অব্লিগেশন হচ্ছে একটা এস্টাবলিশ প্যাটার্ন অফ পাস্ট প্র্যাকটিস, মানে অতীতে যে কাজটা করতে করতে একটা নিয়ম চলে আসে, এটাকে বলা হয় কি জানেন, এটাকে বলা হয় রীতিনীতি বা কাস্টমস। যেমন আমাদের কোর্টগুলোয়, আমাদের যে কোর্ট, তখন কোনো একটা আইন যদি স্পেসিফিক না থাকে, যদি স্পেসিফিক আইনে কোনো সাজা দেয়া অথবা না দেয়া ক্লিয়ার না থাকে, তখন অনারেবল জাজ উনি যেটা করতে পারেন নতিজা বলে বা নজির বলে, মানে আগে এই ধরনের মামলায় কি ধরনের রায় দেওয়া হয়েছে ওটা উনি দেখে সে অনুযায়ী উনি এটার মামলার সাজা বা এটার ভার্ডিক্ট উনি দিতে পারেন। তো এই যে প্রিভিয়াসলি দেখার যে একটা কালচার, এটাকেই বলা হয় পাস্ট প্র্যাকটিস, পাস্ট প্যাটার্ন। তো একটা অর্গানাইজেশনেও কিন্তু এরকম পাস্ট অনেক প্র্যাকটিস থাকে, পাবলিশ পলিসি এসওপি থাকে, এবং এগুলো তারা মানতে মানে বাধ্য হয়ে যায়। যদিও এটা কোনো লিগালি কন্ট্রাক্ট দিয়ে বাইন্ড না, লেজিসলেটিভ না, অথবা আদার অপারেটিং ল না, কিন্তু অর্গানাইজেশন প্র্যাকটিসের মাধ্যমে এটাকে অনেকটা এস্টাবলিশ করে ফেলে। এইটা তখন বোথ পার্টি এটা মানার একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট হয়। এইটার একটা এক্সাম্পল আমাকে দেন তো দেখি আপনারা কেমন বুঝছেন, দেখি নাহলে আমি যেমন স্যার প্রতি বছর ঈদ বোনাস দেওয়ার ঘোষণা, ওয়ারেন্টি দেওয়া, লিখিত চুক্তি না থাকলেও এমপ্লয়ীদের গ্র্যাচুইটি দেওয়ার নিয়ম, এইগুলো। আচ্ছা, প্রথম হচ্ছে যে গ্র্যাচুইটিটা আমাদের দেশের আইনে আছে, হ্যাঁ। তারপরে এই আপনার ইয়েটাও, আপনি যে বোনাস দেন এটাও আপনি ওই কন্ট্রাক্টের ভিতরে লেখা থাকে, এমপ্লয়ি কন্ট্রাক্টে দেওয়া থাকে যে আপনি বছরে কয়টা বোনাস দিবেন, বেসিক সমান, মানে বেসিক হচ্ছে 60% এবং এটা লেখা থাকে। তো এটা কাছাকাছি গেছে, কিন্তু এটা যেহেতু আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে লেখা থাকে এই জন্য এটা সরাসরি এখানে আনা যায় না। এখানে কোনটা আনা যায় আমি একটা এক্সাম্পল দিই। যেমন সুপারস্টার গ্রুপ এসএসজি এক সময় আপনার হেড অফিসের লোকজনদেরকে দুপুরে বাইরে থেকে খাবার কিনে খাওয়াতো। তো এটা খাওয়াতো অথবা খাওয়াতো না, এটা কিন্তু নিয়ম ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা একটা ক্যান্টিন চালু করি যেখানে সবার জন্য রান্না করে সবাইকে খাওয়ানো হয়। এটা 2000 ধরেন লেটসে 16 সাল থেকে চলে আসছে। এখন এই 16 সাল থেকে 2026 সালে এসে পড়েছে। এখন এইটা এই এমপ্লয়ি কন্ট্রাক্টে বলা নাই যে দুপুরে লাঞ্চ দেয়া হবে, অথবা আপনার কোথাও লেখা নেই। এছাড়া
এসএসজি যে একটা প্র্যাকটিস আছে যে তারা হচ্ছে আপনার বিয়ে যদি কেউ করে এমপ্লয়িরা তাহলে 20,000 টাকার একটা গিফট দেয়, অথবা তাদের একটা নিয়ম করে ফেলছে যে কোনো এমপ্লয়ি, কারেন্ট এমপ্লয়ি যদি মারা যান তাহলে ওনার বেসিক পরিমাণ, বেসিক যদি 60% ধরলাম, তাহলে বেসিকের পরিমাণ আগামী 3 বছর বা 5 বছর, মনে হয় এটা এখন 5 বছর করছে কিনা, 3 বছর বা 5 বছর, আমি এক্স্যাক্টলি মনে নাই, এটা আমরাই চালু করছিলাম, তার পরিবারকে দেওয়া হবে। তাহলে এটা কিন্তু কোথাও নাই, আপনি খেয়াল করেন বাংলাদেশের কোনো আইনে বলা নাই যে একটা কারেন্ট এমপ্লয়ি মারা গেলে পেনশন স্কিম থাকতে পারে, পিএফ জিএফ এগুলো থাকতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু এটা ডিফারেন্ট। এটাকে নাম দিচ্ছে তারা নির্ভার আগামী, নাম দিয়েছে কি নির্ভার আগামী, এই পলিসিটার নাম দিয়েছে নির্ভার আগামী। নির্ভার আগামীটা কি, যে তাদের কোনো এমপ্লয়ি যদি মারা যায় তাহলে ওনার ফ্যামিলি কিভাবে হবে, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দেখবে যে উনি বিবাহিত হইলে ওনার ওয়াইফ, সন্তান, যদি অবিবাহিত থাকে বাবা মা বা যেভাবে হোক, মানে একটা মোটামুটি সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী যাকে দেওয়া হবে সে তাকে নমিনি করে, ধরেন তার বেসিকের পরিমাণ একটা অ্যামাউন্ট আগামী 3 বছর বা 5 বছর কন্টিনিউ করবে। এটা কেন করা, এটা একটা এমপ্লয়ীদের ইয়ে দেয়া যে আমার সাথে তুমি থাকো ভাই, আমার সাথে থাকলে লাভ কি, তুমি তো চাকরি করছোই, তুমি আল্লাহ না করো কোনো দুর্ঘটনা বা কোনো কারণে যদি মারাও যাও তোমার ফ্যামিলি একটা সার্টেন লেভেলে একটা পাবে। তো এই নামটা হচ্ছে নির্ভর আগামী। এখন এটা চালু করা হয়েছে লেটসে আমি ধরে নিলাম 2020 সালে কোভিডের সময়। এখন 20, 21, 22, 23, 24, 25, 6 বছর করছে, তখন কিন্তু এই যে পাস্ট প্র্যাকটিস হয়ে গেছে। এখন হঠাৎ করে এটা বন্ধ করতে গেলে এই অর্গানাইজেশন অনেক রিপারকাশন হবে, এবং এইটা আপাতত যদিও কোনো আইনে কন্ট্রাক্টে নাই, এমপ্লয়ীদের সাথে কন্ট্রাক্ট পেপারে লেখা নাই, লিগ্যাল অব্লিগেশন নাই, অপারেশনাল লতে নাই, কিন্তু তারা এই প্র্যাকটিস করে এরকম একটা জিনিস দিয়েছে। সো এটা যদি বন্ধ করে তাহলে হিউজলি রিপারকাশন হবে, এবং প্রথমবার কোনো কারণে যদি বন্ধ করতে হয়ও তাহলেও অডিটররা কোশ্চেন করবে আইএফআরএস অনুযায়ী, আইএস আইএস আমি তখন অডিটর যে বলবে যে IAS 37 অনুযায়ী আপনি যে 5 বছর 3 বছর দিয়ে ফেলছেন, তো এটা আপনি একটা অলরেডি কনস্ট্রাকটিভ অব্লিগেশন আন্ডারে চলে আসছেন, সো এইটা আপনি কেন বন্ধ করছেন, তখন আপনাকে অনেক লজিক দিতে হবে যে আমার ক্যাশ ফ্লো ঠিক নাই, ব্যবসা চলছে না, এই সেই হাবি জাবি বিভিন্ন কিছু বলে আপনাকে করতে হবে। তার মানে এইটা আপনার তখন কোশ্চেন চলে আসবে, যেহেতু অলরেডি প্র্যাকটিস করতে করতে আপনি একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশনে পড়ে গেছেন। এখন কি খুব ক্লিয়ারলি বোঝা গেল জিনিসটা? জি স্যার। জি স্যার। জি স্যার। খুব মজার না, মানে আইএস 37 খুব মজার না আমরা যেভাবে পড়ছি? জি স্যার। তার মানে আমরা দেখতে পেলাম যে একটা অর্গানাইজেশন কিন্তু একটা অব্লিগেশনে ঢুকে যাচ্ছে IAS 37 এর ভিতরে, যদি তারা এই প্র্যাকটিসটা করতে থাকে। অনেক অর্গানাইজেশনে আছে যে ঈদের সময় হয়তো গিফট দেয় বা ঈদের সময় টাকা দেয় বা কিছু একটা দেয় এক্সট্রা, তাহলে সেই এক্সট্রাটাও কিন্তু একটা নিয়মে চলে যাবে। আচ্ছা, আমরা এটা পেলাম। এবার আসেন, তাহলে আমরা কি কি অলরেডি পড়েছি, আমরা পড়েছি লাইবিলিটি প্রভিশন, তারপরে হচ্ছে অব্লিগেশন। প্রভিশনের লাইবিলিটির ভিতরে অব্লিগেশন ছিল সংজ্ঞা, এ লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন, তাহলে এই প্রেজেন্ট অব্লিগেশন অ্যামাউন্ট এবং টাইমিং কনফার্ম হলে লাইবিলিটি, আর অব্লিগেশনটা আছে কিন্তু অ্যামাউন্ট অথবা টাইমিংটা আনসার্টেন হলে তখন এটা প্রভিশন হয়ে যায়। তো এই অব্লিগেশন যেহেতু সংজ্ঞার ভিতরে আছে, অব্লিগেশনের ভাগটা আমরা বললাম লিগ্যাল এবং কনস্ট্রাকটিভ। এরপরে আরেকটা আছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। এইটা আমাকে কেউ একজন বলেন তো, হোয়াট ইজ কন্টিনজেন্ট লায়াবিলিটি, দেখি কেউ পারেন কিনা, বলেন। স্যার, কন্টিনজেন্টের লায়াবিলিটির ক্ষেত্রে এটা আনসার্টেন ইভেন্টের উপরে নির্ভর করে। এটা না, সেটা তো প্রভিশন হয়ে যায়, না, আনসার্টেন অ্যামাউন্ট এবং টাইমিং, এটা আনসার্টেন হলে তখন হয়ে যায় কোনটা? স্যার, এই ক্ষেত্রে এই ঘটনা ঘটতেও পারে বা নাও পারে স্যার। হ্যাঁ, এই এইটা আপনি কারণে ভালো বলছেন, আনসার্টেন। এটা ভালো বলছেন। আগেরটা কি ছিল, টাকাটা দিতে হবে, অ্যামাউন্টটা কম বেশি হইতে পারে, আর একটা হচ্ছে টাইমিংটা 1 মাস হইতে পারে, 1.5 মাস হইতে পারে, এইটাকে আমরা বলছিলাম প্রভিশন। এখন যে টার্মটা আপনি বললেন যে ঘটনাটাই ঘটতেও পারে নাও ঘটতে পারে, এরকম ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটবে সেটাকে বলা হয় আপনার কন্টিনজেন্ট লায়াবিলিটি। যেমন কন্টিনজেন্টের ক্ষেত্রে তো স্যার কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নাই, নিউমেরিক আছে ট্রিটমেন্ট নাই, আছে আছে ডিসক্লোজ আছে আছে। হ্যাঁ, না না জেনে বলা যাবে না, আছে কিভাবে আছে সেটা বলতেছি, আছে। আচ্ছা, এবার আসেন কন্টিনজেন্ট লায়াবিলিটি। হ্যাঁ, a, a, a possible obligation that arise from the past event, those existence will be confirmed by the occurrence of or non-occurrence of the one or more uncertain. একটু মিউট করে ফেলেন সবাই।
হ্যাঁ, যেটা বলছিলাম ভাই যে এ পসিবল অব্লিগেশন দ্যাট অ্যারাইজ ফ্রম পাস্ট ইভেন্ট, এটা পাস্ট ইভেন্ট আগের মতোই আছে, হুজ এক্সিস্টেন্স একটা এক্সট্রা লাইন দেওয়া আছে, উইল বি কনফার্ম অনলি বাই অকারেন্স অর নন অকারেন্স অফ ওয়ান অর মোর আনসার্টেন ফিউচার ইভেন্ট, নট অনলি নট নট হোললি উইদিন দ্য কন্ট্রোল অফ দ্য এন্টিটি। দেখেন সহজ কথা, এবার বুঝাই বলি। ধরেন ধরেন এইটা কিরকম একটা এক্সাম্পল বলি। লেটসে লেটসে লাস্ট গভর্নমেন্টের সময় পরিবেশ নিয়ে অত কথাবার্তা ছিল না, পরিবেশ নিয়ে অত ঝামেলা বদার ছিল না। লেটসে তেজগাঁ, তেজগাঁও শিল্প এরিয়া, হ্যাঁ, তেজগাঁ, তেজগাঁও শিল্প এরিয়া ছিল, হ্যাঁ, শিল্প এলাকা। ওখানে আপনি একটা ফ্যাক্টরি ছিল, আপনার ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিতে আপনার ইটিপি ভালো নাই, কাজ করছে না, কোনো কারণে ইটিপি নষ্ট হয়ে গেছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান নষ্ট হয়ে গেছে। আপনি আপনার ফ্যাক্টরির যে পানিটা, ওই পানিটা আপনি দিয়ে দিছেন কোথায়? হাতির ঝিল, যে সুন্দর যে হাতির ঝিল, যে হাতির ঝিল যে ইয়েটা আছে আপনার হচ্ছে এই পানির ভিতরে আপনি দিয়ে দিচ্ছেন। তো গত গভর্নমেন্টের সময় এটা করে পার পেয়েছিলেন, কোনো সমস্যা নেই। এবার ধরেন লেটসে পরিবেশের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মিস রেজওয়ানা, উনি মনে করলেন যে একটু পরিবেশবিধি মানুষ, উনি এই ঢালাওভাবে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সবগুলো মামলা করে ফেললো। এখন মামলা করলো, তাহলে দেখেন এ পসিবল অব্লিগেশন অ্যারাইজ ফ্রম পাস্ট ইভেন্ট, আগে পানি ফেলছেন, আগে দূষিত পানি ইটিপি ঠিক মতো ইউজ না করে হাতির ঝিলে ফেলেছেন, তাহলে এটা একটা অনৈতিক বা খারাপ কাজ করছেন, পাস্ট ইভেন্ট। হুজ এক্সিস্টিং উইল বি কনফার্ম বাই ওয়ান অ্যানাদার, তার মানে কি ওই যে উনি তো সরাসরি যে আপনাকে কিছু করতে পারছেন না, আপনাকে আগে কোর্টে যে মামলা করে প্রমাণ করতে হবে যে আপনার পানিতে কি পরিমাণ দূষিত পদার্থ ছিল কি ছিল না, অথবা আপনার ইটিপি কাজ করে কি করে না। তার মানে ফিউচারে এই কোর্টের অকারেন্স অথবা নন অকারেন্সের উপরে ডিপেন্ড করবে যে পরিবেশ অধিদপ্তর আপনাকে 10 লাখ টাকার একটা মামলা দিয়েছে, এই মামলাটা আদৌ আপনি জিতে 0 টাকা, আপনি 1 টাকাও দিতে হবে না, নাকি দিতে হবে। এই ঘটনাকে বলা হয় কন্টিনজেন্ট লায়াবিলিটি। এখন একজন বলল যে স্যার এটা তো কোনো অ্যাকাউন্টিং এন্টি নাই, না অ্যাকাউন্টিং এন্টি আছে। কীরকম এন্টি আছে আমি বলি। যদি আপনি 10 লাখ টাকা মামলায় হারার সম্ভাবনা রিমোট হয়, এটাকে বলা হয়, টার্মটা বলা হয় রিমোট। রিমোট মানে খুবই কম চান্স হবে, না হওয়ার সম্ভাবনাই বেশি। এর 3টা টার্ম, একটা হচ্ছে প্রবাবল, আর একটা হচ্ছে লেস পসিবল, আর একটা রিমোট। প্রবাবল মানে 50%-এর বেশি চান্স যে আপনি মামলায় হারবেন, আপনি 50%-এর বেশি চান্স যে মামলায় হারবেন। যদি 50%-এর বেশি চান্স থাকে মামলায় হারার, তখন এই কন্টিনজেন্ট লায়াবিলিটির একটা অ্যামাউন্ট অ্যাসেস করে আপনাকে প্রভিশন করতে হবে। এবার বোঝা গেল কথাটা? বুঝছেন কিনা? স্যার বুঝছি স্যার। ওকে, না এখন স্যার যদি বুঝতে পারিনি, একটু বলবেন আর একবার কষ্ট করে প্লিজ। আচ্ছা, আরেকজন আমাকে যে বুঝছেন কেউ একজন বলেন তো আমি কি বললাম। আচ্ছা স্যার, আপনি বলছেন স্যার হচ্ছে হলো আপনার হচ্ছে হলো কন্টিনজেন্ট লাইবিলিটির ক্ষেত্রে আপনার হচ্ছে 3টা সিচুয়েশন হইতে পারে। একটা হ্যাঁ, হচ্ছে হলো আপনার হচ্ছে হলো লেস পসিবল, রিমোট, আর একটা হচ্ছে হলো হচ্ছে প্রবাবল। এই প্রবাবল যে এন্ড মোর, হ্যাঁ প্রবাবল হচ্ছে আপনার বেশি, যে হচ্ছে হ্যাঁ। প্রবাবল যদি হয়, প্রবাবলে হচ্ছে আপনার হচ্ছে 50%-এর বেশি চান্স থাকে যে হচ্ছে এই এই কেসটাতে আমি হারবো, কিংবা হচ্ছে হলো এইটা আমার লাইবিলিটি ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে একটা হচ্ছে হলো ওইটার এগেনস্টে আপনার হচ্ছে হলো আপনার যে হচ্ছে হলো মানে আসলে প্রভিশনের জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হবে। সেই পর্যন্ত বলছিলেন আপনি লাস্ট। একদম সুন্দর। আপনি আপনি মনে হয় এই যে কথা বললেন, আপনি মনে হয় এখনো পুরোপুরি লেখাপড়া শেষ করেনি নাকি? জি স্যার, আমি হচ্ছে হলো আপাতত স্যার হচ্ছে হলো বিবিএ কমপ্লিট করে এমবিএ করতেছি, আর তার তার সাথে স্যার সার্টিফিকেট লেভেল কমপ্লিট করছি সিএ তে। আপাতত আপনি হচ্ছে হলো যেহেতু হচ্ছে ফিজিক্যাল ক্লাস আছে, এই জন্য আমি হচ্ছে আমি কোর্স করতেছি আপনাদের ওকে, এইখানে নিয়ে গেছি। এখনো ফাইন ফার্মে জয়েন করিনি স্যার। ফাইন। আপনি এই যে প্রতিটা ক্লাসে যে একদম এ টু জেড থাকেন, শুনেন এবং রেসপন্স করেন, আপনি বুঝতেছেন যে আপনার মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পাস করা অনেক ইজি হবে, বুঝতেছেন এটা? জি স্যার, ফাইন্যান্সিয়াল এটা স্যার হচ্ছে হলো স্যার আমি স্যার হচ্ছে হলো স্যার আপনাদের ব্যাপারেই
আর কি স্যার প্রথম থেকে ভালোভাবে জানি, প্লাস স্যার আমি হচ্ছে হলো সবকিছু জেনে শুনে আপনাদের ক্লাসে জয়েন করছি, এবং স্যার হচ্ছে আমি বিশ্বাস করি যে আপনাদের কাছ থেকে শেষ করার পরে আমার হচ্ছে হলো সিএ তে যতগুলো আছে ক্লাস মোস্ট হুম। পত মানে মোস্ট পসিবল সবগুলোই মোটামুটি আমি মোটামুটি কাভার করতে পারবো খুব দ্রুতই আর কি স্যার। এই জি, জন্য থ্যাংক স্যার ইউ। কেন আমি কথাটা বললাম, কারণ এত ডিটেইল করে আসলে কেউই আপনার এত ধরে ধরে আমি যেভাবে ক্লাস নেই, অ্যাটলিস্ট আমি যেগুলো নেই, খুব বেসিক লেভেলে ফান্ডামেন্টাল ক্লিয়ার করতে 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 অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সব যে কভার করতে পারি তা না, আবার সঙ্গে সঙ্গে কিন্তু সাজেস্টিভ ভিডিও টিডিও দিয়ে দিই। যদি আপনি এইভাবে ইয়ে করেন, আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এগুলো পাস করা অনেক ইজি হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, আপা যে কোশ্চেনটা করছে আমি আবার ক্লিয়ার করি। ওই ইয়ে আপনার হচ্ছে ও সুন্দর করে বলছে, ও জিনিসটা আমি চেক করলাম যে কতটুকু মনোযোগ দিয়ে শুনছে, তো দেখলাম যে পুরোটাই সে শুনছে, এই জন্য তাকে একটু পিচ চাপড়ানি দিলাম, মানে অ্যাপ্রিসিয়েট করলাম, কারণ এটা তো এটা অ্যাপ্রিসিয়েট করতে হয় যে মনোযোগ দিয়ে শুনতেছে, রিপিট করতে পারতেছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি মানে এ পসিবল অব্লিগেশন দ্যাট অ্যারাইজ ফ্রম এ পাস্ট ইভেন্ট, মানে অতীতে কোনো একটা কাজ আপনি করছেন, আপনি নদী দূষণ করছেন, পরিবেশ দূষণ করছেন, অথবা একটা রাস্তায় মামলা পড়ে গেছেন, অথবা আপনি হচ্ছে বা একটা প্রোডাক্ট সেল করছেন, সেল করে বলছেন ওয়ারেন্টি, ধরেন আপনি প্রোডাক্টটা সেল করছেন, লেটস সে আপনি ঘটনাটা কি ঘটছে, আপনি একটা প্রোডাক্ট সেল করে বলছেন যে ভাই আমি ইলেকট্রিক সিলিং ফ্যান বিক্রি করি, ফ্যান বিক্রি করে আমি একটা কাহিনী করলাম যে আমি আগামী 5 বছরের ভিতরে এই ফ্যানের, এই ইলেকট্রিক ফ্যানের মোটর যদি নষ্ট হয় আমি চেঞ্জ করে দিব। তাহলে এই যে দেখেন, আপনি ফ্যান বিক্রি করে ফেললেন, একটা অব্লিগেশন নিজের ঘাড়ে নিয়ে নিলেন। কি ঘটনা, যে আপনি ফ্যান বিক্রি করছেন কিন্তু ফ্যানের মোটরের একটা গ্যারান্টি দিয়ে দিছেন। তাহলে এই যে ঘটনা ঘটতেছে এখন, তাহলে আপনাকে দেখতে হবে যে 100টা ফ্যান বিক্রি করলেন, তার ভিতরে আপনাকে একটা পাস্ট ইভেন্ট অ্যানালাইসিস করে বের করতে হবে যে 100 ফ্যান বের করলে তার ভিতরে 60টা ফ্যানের ফেরত আসে, মানে 60টা ফ্যান হয়তো অ্যাভারেজে আপনার কাছে আসে মোটর এক্সচেঞ্জ করবার জন্য বা মোটর রিপেয়ার করার জন্য। তখন আপনাকে ধরতে হবে এই 100টা ফ্যান সেল করলে 60টা ফ্যানের মোটরের খরচ যদি 300 টাকা করে হয় লেটসে, তাহলে 2100 টাকা। তাহলে আপনি ধরে নেবেন যে এই যে 100 ফ্যান সেল করছিলেন, 100 ফ্যান হয়তো আপনার 1600 টাকা করে বিক্রি করছিলেন, তাহলে 1600 হলে আপনার 16-র পরে 4টা শূন্য, হ্যাঁ? তার মানে আপনি হচ্ছে 1,60,000 টাকার একটা সেল করেছেন ফ্যান, তার এগেনস্টে একটা কন্টিনজেন্ট লাইবিলিটি ক্রিয়েট করে রাখছেন, একটা একটা কন্টিনজেন্ট লাইবিলিটি ক্রিয়েট করে রাখছেন যে 7টা লোক আসতে পারে যার জন্য মোটর কাজ করতে গেলে প্রত্যেকটা 300 টাকা খরচ হবে। তার মানে 2100 টাকা ইজ এ চান্স, যে আপনি কিন্তু দেখেন চান্স খুঁজছেন, আপনি কিন্তু 93টাকে বলছেন না 93টা আসবে না, 100-র ভিতরে 93টাই আগামী 5 বছরে মোটর এক্সচেঞ্জ করতে আসবে না, কিন্তু যে 60টা আসতে পারে, এই আশাটাকে বলা হচ্ছে যে কন্টিনজেন্ট লাইবিলিটি, যেটা আপনার মোস্ট প্রবাবলি ধরে নিছেন যে এই 60টা লাগতে পারে। সেই কারণে এইটা যদিও প্রভিশন, কিন্তু প্রভিশনটা ওই পেয়াবলের আনসার্টেন অ্যামাউন্ট এবং টাইমিং এর ভিতরে ফেলা যাচ্ছে না, এটা একটা অন্য একটা জায়গা হচ্ছে, যে একটা কনস্ট্রাকটিভ অথবা লিগ্যাল অব্লিগেশন, যেটা আপনি হচ্ছে কন্টিনজেন্সি আছে, কন্টিনজেন্সি মানে সম্ভাব্যতা, এই সম্ভাব্যতা দোলাচলে পড়ে আপনি যদি ধরে নেন যে মোস্ট প্রবাবল যদি হয়, হওয়ার সম্ভাবনা মোর দেন 50% হয়, তাহলে আপনি এটা অ্যাকাউন্টিং আনবেন, আর যদি লেস পসিবল হয় বা রিমোট হয়, তখন এটা আপনি নোট দিয়ে ছেড়ে দিবেন, নোটে লিখলে হবে। তখন আপনি যে ধরেন এমন দেখলেন যে আপনি মামলা, একটু আগে যে ভাই বলছিলেন যে আমি যে পরিবেশ দূষণে ইটিপি মামলা, আপনি ধরে নিছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আবার চলে আসবে, ধরলাম তর্কের খাতিরে, পরবর্তীকালে এগুলো এমন কিছু হবে না, আমার হয়তো মানে কোর্টে যেয়ে একটু খরচ টরচ করলে এটা শেষ হয়ে যাবে। তো এরকম যদি চান্স থাকে তাহলে তখন এটা প্রবাবল হবে না, এটা ধরে নেওয়া হবে যে এটা হচ্ছে পসিবল অথবা রিমোট। তখন আপনি কোনো অ্যামাউন্ট অ্যাকাউন্টসে হিট করাবেন না, কিন্তু নোটে লিখে রাখবেন যে আমার এগেনস্টে পরিবেশ আন্দোলন বা পরিবেশ মন্ত্রণালয়ে একটা মামলা আছে, আপনি নোটে লিখবেন, বাট আপনি অ্যাকাউন্টিংয়ে রিকগনাইজ করবেন না। সো আশা করি অনেক ক্লিয়ার হয়েছে, জিনিসটা বোঝা গেছে। স্যার, এটার ক্ষেত্রে কি ইনকাম ট্যাক্সে কোনো ইম্প্যাক্ট আছে? না, আমি যদি ইনকাম ট্যাক্সের সাথে এটা ইনকাম ট্যাক্সের আলাদা, এটা এই স্কোপে ইনকাম ট্যাক্সের কিছু নাই। না, আপনি আমি স্যার যদি শুরুতে প্রভিশন বেশি না করি, না প্রভিশন না, এটা এটা হচ্ছে এই যে দেখেন, আপনার এই যে দুইটা জিনিসে দেখেন, এখানে IFRS 15-এর রেভিনিউ রিকগনিশনের ভিতরে কিছু কিছু জিনিস আছে, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এখানে থাকবে না, এটা ক্লিয়ারলি বলা আছে। আর
ইনকাম ট্যাক্স রিলেটেড ইস্যুটা এখানে আসবে না। সো এই জিনিসটা আমরা মাথায় বাইরে স্যার রেখে আমি এটা বলতেছি করছি। ইনকাম ট্যাক্স যখন মানে ইনকাম ট্যাক্স অথরিটি যখন আমার মানে পিএনএল এগুলা আমি যখন ভাই অডিট আসলে করবে, আমার কথা বুঝে না, এখানে কি লেখা খেয়াল করছেন যে কোনগুলা এআইএস এ কাজ করবে না, সেই কাজ না করার ভিতরে আপনার আছে যে হচ্ছে এইটা আপনার ইনকাম ট্যাক্সের এটা কাজ করবে না, ওইটা ডেফার্ড ট্যাক্স নামে আরেকটা আছে, এটা তো বললাম, আপনি একই কথা বারবার কেন বলছেন? আচ্ছা আসেন এবার, হ্যাঁ। সো এখন তাহলে আমরা প্রভিশন প্রভিশন এই কি বলে আপনার হচ্ছে সেটা আমরা ওই যখন ডেফার্ড ট্যাক্স দেখব তখন এটা দেখব। আচ্ছা এখন দেখেন ডিফারেন্স ডিফারেন্স বিটুইন প্রভিশন পেয়াবল এগুলো আমরা দেখে ফেলছি। আচ্ছা এখন দেখেন রিকগনিশন অফ প্রভিশন, এইখানে আমি একটু আগে যেটা বললাম, ওয়েন টু রিকগনাইজ এ প্রভিশন ক্যান অ্যাভয়েড দ্য অব্লিগেশন বাই ইয়োর ফিউচার অ্যাকশন। ধরেন আমি লেটসে আমি একটা জিনিস বলি, ধরেন আপনি আপনি আহ, আপনি একটা ড্রাইভার ছিল, আপনার আপনার অফিসে একটা ড্রাইভার ছিল, হ্যাঁ। ড্রাইভারকে আপনি কোনো কারণে চাকরি থেকে ফোর্স রিজাইন দিয়ে দিচ্ছেন, ও গাড়ি ভালো চালায়নি, ফোর্স রিজাইন দিয়ে দিচ্ছেন। এখন এই ফোর্স রিজাইন দিলে ওই ড্রাইভার গেছে লেবার লেবার কোর্ট আছে, লেবার কোর্টে আছে, লেবার কোর্টে এসে ও কি করলো, আপনার নামে একটা মামলা করলো। এখন এই মামলা করলে আপনি দুইটা জিনিস ঘটনা ঘটতে পারে, যেমন ধরেন এসএসজি আমি কাজ করেছি, শান্তায় কাজ করেছি, তারপরে হচ্ছে কল্লোল গ্রুপ অফ কোম্পানিজে কাজ করেছি, রহিম আফরোজে কাজ করেছি, লোকালের আর মাল্টি ন্যাশনালে তো স্টার্ট করেছি, মাল্টি ন্যাশনালে বা ইয়ে। আর এই চারটা অর্গানাইজেশন যদি আমি ধরি, তো এই চারটা অর্গানাইজেশনের একটা ড্রাইভার যে লেবার কোর্টে মামলা করেছে, ওনাররা কখনোই চাইবে না যে আমি যে ওই ড্রাইভারের এই মানে ড্রাইভারের এগেনস্টে লেবার কোর্টে হাজিরা দিই বা আমার প্রতিনিধি যে হাজিরা দিই। সেই কারণে সে আউট অফ কোর্ট সেটেলমেন্টের চেষ্টা করবে। তার মানে ওই লয়ার উইথ দ্য ড্রাইভার ডাকবে, তাকে হয়তো টাকা পয়সা দিয়ে বলবে যে যাও তোমার টাকা দিয়ে দিলাম, তুমি কেসটা উইথড্র করো। সো এরকম ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের কোনো ফিউচার ইভেন্ট আপনি প্রভিশন হিসেবে রাখা লাগবে না, যে মামলায় হারলে কয় টাকা দিতে হবে, যদি এই ঘটনা আপনি কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ বিষয়টা আমি একটা এক্সাম্পল দিলাম, ওই এক্সাম্পল না, হাজার হাজার এক্সাম্পল আছে। ওয়েন টু রিকগনাইজ এ প্রভিশন ক্যান অ্যাভয়েড দ্য অব্লিগেশন বাই ইউর ফিউচার অ্যাকশন, আপনি কোনো যদি অ্যাকশনের মাধ্যমে এটাকে ইয়ে করতে পারেন, এটাকে মিটিগেট করতে পারেন, তাহলে এটা রিকগনিশন করার প্রয়োজন নাই। যেমন আপনাকে এসে বলল যে আপনি লেবার ল মানছেন না, একটা সতর্ক লেটার দিল, আপনি তখন আপনার টিমকে লেবার লর উপর ট্রেনিং করালেন, এইচআর টিমকে করে বললেন যে ভাই আমি ট্রেনিং দিলাম, তুমি ভবিষ্যতে লেবার লটা প্রপারলি ফলো করো, তাহলে এখানে আপনি বাঁচতে পারলেন, হ্যাঁ। অথবা ভ্যাটের লোক এসে আপনার কোনো ভ্যাট ফাঁকি পেলো না, কিন্তু পেলো, ভ্যাট ফাঁকি পেলো না, কিন্তু আপনাকে একটা সম্ভাব্য দায় থাকলো। আমি ভ্যাটের এক্সাম্পলটা এখানে দিতে চাচ্ছি না, কারণ ইনকাম ট্যাক্স ভ্যাট এগুলো আসলে লোকাল ল সুপারসিড করে, তো ওগুলো আসলে এই ইয়ের আপনার ইনকাম ট্যাক্স ল মানে আইএফআরএস আইএস 12-এর ভিতরে আমরা নেক্সট বা তারপরের ক্লাসে আলাপ করব। তো ধরেন আপনি একটা লেবার লর উদাহরণটা দিলাম, লেবার ল একটা ছোটোখাটো ভায়োলেশন ছিল, আপনার কোনো কন্টিনজেন্সি ক্রিয়েট হয়নি, কিন্তু ওরা একটা চিঠি দিল যে আপনার এমপ্লয়িরা এটা জানে না, সেফটি রিকোয়ারমেন্ট জানে না, সেফটি মেজর জানে না, আপনি ট্রেনিং আয়োজন করেন, সো আপনি বেঁচে গেলেন। এখন আপনি যদি এটা না বাঁচতে পারেন, তাহলে আপনি এইটাকে আপনি কিন্তু তখন প্রভিশন করতে হয়, ঠিক আছে? যেমন আমি একটু আগে ফ্যানের কথা বললাম, রিপেয়ার এক্সপেন্সে, তো আপনি এটা তখন এটাকে অ্যাকসেপ্ট করতে হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আইএস এর এই মানে IS-37 আমরা যা যা পড়া দরকার আমি একদম ইজি করে বললাম। এখন আমরা রিয়েলি দেখি, এটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এইখানে এসে আপনি দেখেন যে এইখানে কি কি ঘটনা ঘটছে, তাহলে এইখানে আমরা দেখলাম এই যে ট্রেড পেয়াবল, এই কিন্তু আমরা এখানে একটা জিনিস অবশ্য দেখি নাই, সেটা হচ্ছে কি জানেন, কন্টিনজেন্ট লাইবিলিটি বলে কিছু নাই, কিন্তু আমি কন্টিনজেন্ট লাইবিলিটির একটা জিনিস দেখাতে চাই, সেই কারণে আমি বার্জারেরটা খুঁজি। আমার যতদূর মনে পড়ে যে বার্জারের যে অ্যাকাউন্টস আমরা দেখেছিলাম, এই বার্জারের অ্যাকাউন্টসের ভিতরে কন্টিনজেন্ট লাইবিলিটিও ছিল, তো তাই আমি ওইটা একটু বের করার চেষ্টা করি, দেখি আমি বার্জারটা পাই কিনা। প্লিজ অ্যালাউ মি 2-3 মিনিটস, হ্যাঁ। বার্জারটার ভিতরে ইয়ে ছিল কন্টিনজেন্ট লায়াবিলিটি। কন্টিনজেন্ট অ্যাসেট সম্পর্কে মানে হ্যাঁ, ধারণা পেলাম না আর ও কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, এটা আমি মিস করছি। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালিড কোশ্চেন। আচ্ছা তাহলে আগে কন্টিনজেন্ট অ্যাসেটটা আগে বলে নিই, তারপরে যাই। এখন গুড কোশ্চেন, আমি এটা ওইখানে ছিল বাট আমি এটা মিস করে ফেলছি। আচ্ছা
ওকে, আচ্ছা, তাহলে এখন আসেন আমি কন্টিনজেন্ট অ্যাসেটটা কথাটা বলি। এই যে দেখা যায় এখন স্লাইডটা। হুম। স্যার জি হ্যাঁ স্যার, দেখা দেখা যাচ্ছে। যায়। ওকে, এখন দেখেন কন্টিনজেন্ট অ্যাসেট কি। কন্টিনজেন্ট অ্যাসেট হচ্ছে, খেয়াল করেন, সরি, এই যে কন্টিনজেন্ট অ্যাসেটের ব্যাপারটা হচ্ছে এরকম, যে এ কন্টিনজেন্ট অ্যাসেট, a contingent asset is a possible asset that arises from a past event and whose existence will be confirmed by another occurrence or non-occurrence of one or more uncertain future events only events wholly within the control of the entity, not no, sorry, event not wholly within the control of the entity। একটা এক্সাম্পল দিলে বুঝাই। ধরেন আমি এসএসজির এক্সাম্পল কেন দিচ্ছি, এসএসজিতে তো দীর্ঘদিন কাজ করেছি। এসএসজির চায়না একটা কাউন্টার পার্ট আছে যারা হচ্ছে সার্কিট ব্রেকার তৈরি করে, এসএসজির ধরেন পার্ট, হ্যাঁ, মানে পার্টনার। তো সার্কিট ব্রেকারের একটা গ্রেসিয়া মনে হয় নাম ছিল, গ্রেসিয়া নামে একটা প্রোডাক্ট। এই গ্রেসিয়া সার্কিট ব্রেকার কি হলো, তাদের একটা ব্যাপার আছে, তারা বলতেছে যে আমি হচ্ছে উম, আমার ইয়ারলি পলিসি আমি প্রতিবার করি, ইয়ারলি পলিসি ডিক্লেয়ার করি কি, আমার ডিস্ট্রিবিউটর অথবা পার্টনাররা অ্যানুয়ালি যদি লেটসে 50 লাখ পিসের উপরে সেল করে, তো আমি এটাকে সাধারণত একটা ইনসেনটিভ দিই, লেটসে 2% বা 3% দিই সাধারণত। এখন এইটা তার একটা প্র্যাকটিস হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু অ্যাকাউন্টিং প্রিন্সিপালে একটা ঝামেলা আছে, অ্যাকাউন্টিং প্রিন্সিপালে আমরা বলি কনজারভেটিভ অ্যাপ্রোচ বা আপনার আরেকটা আছে আমরা কি প্রুডেন্স কনসেপ্ট বলি। এটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর যে কনসেপ্ট আছে, একটা কনসেপ্টের নাম প্রুডেন্স কনসেপ্ট, হ্যাঁ, এই প্রুডেন্স কনসেপ্ট। আচ্ছা, প্রুডেন্স কনসেপ্টটা হচ্ছে এই যে আপনি এক্সপেন্স এবং লাইবিলিটি কমাইতে পারবেন না, মানে এটা আপনাকে রিকগনাইজ করতে হবে। যেই ফর্মুলায় কন্টিনজেন্ট লাইবিলিটি হওয়ার 50%-এর উপরে চান্স হওয়ার কারণে আপনি কিন্তু এটাকে রিকগনাইজ করছেন। উল্টা ফর্মুলা হচ্ছে ইনকাম এবং অ্যাসেটকে বাড়ায় দেখাইতে পারবেন না, এটা কনজারভেটিভলি দেখাইতে হবে, একটু রক্ষণশীল হইতে হবে। তাহলে সেই অনুযায়ী আপনার এই যে বছরের সেলের টাকাটা আপনি ধরেন 50 লাখ পিস কাছাকাছি চলে গেছেন, আপনি ধরে নিচ্ছেন যে 50 লাখ পিস আপনার হয়ে যাবে এবং মোটামুটি তাদের ঘোষিত পলিসি যদি ঠিক থাকে তাহলে আপনি একটা অ্যামাউন্ট পাবেন। সো আপনি অ্যামাউন্টটা মোটামুটি বুঝতেছেন, কিন্তু এই অ্যামাউন্টটা অ্যাকাউন্টসে রিসিভেবল আকারে দেখাইতে পারবেন না। যেটা করতে হবে সেটা হচ্ছে এই কন্টিনজেন্ট অ্যাসেট, সম্ভাব্য একটা অ্যাসেট হতে পারে আপনার, এইটা আপনি নোটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লিখে দিবেন যে আমি গেসিয়ার ডিস্ট্রিবিউটর এবং গেসিয়ার ডিস্ট্রিবিউশন করার কারণে আমাদের হচ্ছে ওদের পলিসি অনুযায়ী গত বছর আমরা এতটুকু ইনসেনটিভ পেয়েছিলাম, এবার এটুকু পেতে পারি। এটা নোটে আনবেন, কিন্তু অ্যাকাউন্টসে রিসিভেবল ক্রিয়েট করবেন না। এটাকে বলা হয় কন্টিনজেন্ট অ্যাসেট। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। স্যার, সেক্ষেত্রে কি এটা আমি যে বছর পাবো হ্যাঁ, সেই বছর কি আমাকে অ্যাকাউন্টে দেখাইতে হবে, হ্যাঁ, রাইট? সেই বছর ইনকামে দেখাইতে হবে, রাইট। আচ্ছা। আরেকটা এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে যে ধরেন আপনার অফিসে চুরি হয়ে গেল, তা আপনি ইন্স্যুরেন্স করা আছে, ফায়ার অ্যান্ড বাগলারি মানে চুরির ইন্স্যুরেন্স করা আছে। তা আপনি তো চুরি হয়ে গেছে, এটার ক্ষয়ক্ষতি দেখায় ফেলছেন, ইন্স্যুরেন্স ক্লেম করছেন, কিন্তু আপনি এখনো জানেন না ইন্স্যুরেন্সে কয় টাকা দিবে। তো আবার ধারণা আছে যে ইন্স্যুরেন্স যেরকম রিপোর্ট করছে, সার্ভে করছে, তাতে কিছু টাকা পেলেও পেতে পারেন। তো এই পেলেও পেতে পারেন যে ঘটনাটা, এটা অ্যাকাউন্টিংয়ে না এনে এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সামনে পেতে পারেন, এটা নোটে রাখতে পারেন, এটাকে বলে কন্টিনজেন্ট অ্যাসেট। যাই হোক, আমরা খুব সুন্দর করে কন্টিনজেন্ট অ্যাসেটের দুইটা এক্সাম্পল দিলাম, একটা দেখালাম হচ্ছে আর একটা দেখালাম হচ্ছে যে আপনার একটা ইনসেন্টিভ পেতে পারি সম্ভাব্য অ্যাসেট, আর একটা হচ্ছে আপনার হতে পারে আমি একটা ক্লেইম পেতে পারি, সেটা আমি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দেখাইলাম। আচ্ছা, এখন আসেন, আমি যতদূর মনে পড়ে যে এখানে এই আপনার ব্যালেন্স শিটে এটা আছে, দেখি একটু বড় করে।
বার্জারের ব্যালেন্স শিটে সম্ভবত এটা আছে, আমি দেখি। বার্জার ওদের আমি টানা 4 দিন ওদের ট্রেনিং করিয়েছিলাম, আমার যদি মনে পড়ে ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। লিজ অব্লিগেশন, প্রভিশন ফর রয়্যালটি, প্রভিশন ফর এমপ্লয়ি গ্র্যাচুইটি, আনসার্টেন, কন্টিনজেন্ট, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। এই যে আমি বললাম না, ট্যাক্সের ব্যাপারটা পরে পড়তে হবে, এটা আলাদা। আচ্ছা, লিজ লাইবিলিটি, ট্রেড পেয়াবল, প্রভিশন ফর রয়্যালটি, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, না এখানে তো নাই, নোটে আছে কিনা, এখানে আসলে নাই। হ্যাঁ, আমি একটু নোটে চট করে দেখি। স্যার লায়াবিলিটিটা ওখানে আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি। আছে আছে। জি 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 স্যার, ও আমি তো তাহলে ব্যালেন্স শিটের একদম নিচের দিকে। আমি তাহলে মিস করেছি। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, একটু চোখে পড়লো আমার যতটুকু। এই যে স্যার, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারের উপরে। এখানে না? জি স্যার, এই যে এই যে 23 যে নাম্বার। রাইট রাইট রাইট, দেখেন আমি কিন্তু এটাকে ধরে নিছি, এই দেখেন। ঠিক, আমি আমার তাহলে আমি ব্রেনটা আমাকে মানে আমি ভুল করিনি, আমি পেয়েছিলাম। এই দেখেন কন্টিনজেন্ট লাইবিলিটি আছে, আমি এই পর্যন্ত দেখে ভাবছিলাম যে আর নাই, নিচে আছে। রাইট, তখন 23 নম্বর নোটে তাহলে বোঝা গেল কন্টিনজেন্ট লাইবিলিটি কি। আমরা 23 নম্বর নোটটা দেখি তাহলে। একজন আমাকে শুরুতে বলছিলেন না যে স্যার এটা কি মানে অ্যাকাউন্টিং আসবে কি আসবে না, এই দেখেন অ্যাকাউন্টিং আসছে। সবসময় পাওয়া যায় না, বাট আমার মাথায় ছিল যে বাজারে এটা আছে, এই কারণে কিন্তু খুঁজে বের করে আপনার দেখালাম। 23 নম্বর নোটে দেখেন। এটা হচ্ছে সুবিধা, যখন আমরা পড়তে থাকি, যখন অনেক কিছু পড়ি, তখন অনেকগুলো এক্সাম্পল মাথায় থাকে, আপনাদেরকে হেল্প করতে পারে। এই দেখেন, কন্টিনজেন্ট লাইবিলিটি অফ দ্য কোম্পানি আর অফ দ্য কোম্পানি দ্যাট রিলেট টু ইস্যু অফ লেটার অফ ক্রেডিট অ্যান্ড ব্যাংক গ্যারান্টি টু দ্য থার্ড পার্টিস অ্যাট প্রেজেন্টেড বিল। এই যে দেখেন ঘটনা, দেখেন কেন কন্টিনজেন্ট লাইবিলিটি হচ্ছে এইটা। আপনি কিন্তু কোনো আপনার লাইবিলিটি না, আপনার কোনো প্রভিশনও না। আপনার ঘটনা খেয়াল করেন, আপনি হচ্ছে এই আপনার কোনো পার্টিকে, আপনার কোনো সাবসিডিয়ারি অথবা অন্য কোনো কোম্পানি অথবা আপনার ডিস্ট্রিবিউটর কোনো একটা কারণে আপনি মানে তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সে যদি পেমেন্ট না করে তাহলে আপনি পেমেন্ট করতে বাধ্য। এই যে গ্যারান্টি দেওয়ার কারণে, ব্যাংক গ্যারান্টি বা বিভিন্ন গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট এবং ব্যাংক গ্যারান্টির কারণে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটিএনএ, ইস্টার্ন ব্যাংক, ওরি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এইগুলোর এগেনস্টে আপনার কিন্তু লেটার অফ ক্রেডিট আছে। লেটার অফ ক্রেডিট কিন্তু সরাসরি কিন্তু এলসি কিন্তু যে ওপেন করেন, এলসি কিন্তু কারেন্ট অব্লিগেশন না, যে মালামাল এখনো আসে নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনার একটা কন্টিনজেন্ট লাইবিলিটি থাকে। এবং ব্যাংক গ্যারান্টি আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের এগেনস্টে আপনার একটা ব্যাংক গ্যারান্টি গত বছর ছিল, এবছর নাই। হংকং সাংহাই এইচএসবিসি ব্যাংকের এগেনস্টে একটা ব্যাংক গ্যারান্টি আছে। সো উপরেরটা হচ্ছে লেটার অফ ক্রেডিট আর নিচেরটা ব্যাংক গ্যারান্টি। এই এই দুইটাকে তারা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটির আন্ডারে আনছে। এবং নোট কোটা নেট হচ্ছে এই 2.18 2 নম্বরের পলিসি নোটের 2-8 এটা ব্যাখ্যা করা আছে। দেখেন এটা কেন, এটা তারা ব্যাখ্যাও করছে। তো এই ধরনের কন্টিনজেন্ট লাইবিলিটি অনেক কিছু হইতে পারে, এদেরটা পেলাম ব্যাংক গ্যারান্টির সোর্সে। 2.18 মনে হয় 2.18 16। এবার পাতাটা দুইভাবে করা, এই দেখেন এখানে নোটটা দেখেন, বলতেছে প্রভিশন provisions the preparation of the financial statement in conformity with IS 37 provision contingent liability and contingent asset are requires management to make estimate and assumption that affect the reported amount of revenues are expense, asset and liability, and the disclosure requirement for contingent asset and liabilities liability during and at the date of the financial statement. Financial statement তাদের প্রভিশনটা রাখতে হয় in accordance to para 14 of IS 37 provisions are recognized। কি হলো তারা বলছে, when the company has present obligation as a result of past event, when is probable that an outflow of resources embodying economic benefit will be required to settle the obligation, রিলায়েবলি এস্টিমেট ক্যান মেড দ্য অ্যামাউন্ট অব্লিগেশন। তাহলে এইগুলো তারা বললো যে এটা মোটামুটি কনফার্ম, তারা জানে কিন্তু টাইমিংটা জানে না, এরকম জিনিসগুলোকে তারা প্রভিশনে আনছে। আর লাইবিলিটি এখানে কি, ওয়েন উই হ্যাভ শোন the provision of the statement of financial position at the appropriate level with regard to adequate provision for risks and uncertainty.
The amount recorded as a provision represent the best estimate of the probable expenditure required fulfill the current obligation on the date of the statement of financial position. Other provision are valued according to IAS 37 provision contingent asset liabilities and if required accommodate IFRS 19. হ্যাঁ, সো আমরা বলছিলাম যে শুধুমাত্র IAS 19, IAS 12 এবং IFRS 15 বাইরে অন্যগুলো পড়বে, তার মানে এমপ্লয়ি বেনিফিটটাও এর আন্ডারে পড়ছে। আচ্ছা, এবার কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট। কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট আর কারেন্ট অর পসিবল অব্লিগেশন অর অ্যাসেট, মানে লাইবিলিটি হলে কারেন্ট কন্টিনজেন্ট লাইবিলিটি হলে অব্লিগেশন হবে আর অ্যাসেট হলে অ্যাসেট হবে, অ্যারাইজিং ফ্রম পাস্ট ইভেন্ট অ্যান্ড হুজ এক্সিস্টেন্স ইজ ডিউ টু দ্য অকারেন্স অর নন অকারেন্স of one or more uncertain future events which are not within the control of the company. In accordance to IAS 37, provision contingent liability concept disclosure in the note of financial statement. তার মানে এখানে তারা কন্টিনজেন্ট লাইবিলিটির আন্ডারে দেখাচ্ছে হচ্ছে ওই ব্যাংক গ্যারান্টিগুলো, আর কন্টিনজেন্ট অ্যাসেট তাদের তেমন কিছু নাই, থাকলে এটা নোটে থাকতো। হ্যাঁ, কন্টিনজেন্ট অ্যাসেট নামে কিছু নাই। সো আমি দেখেন একদম ক্লিয়ার করে আপনাকে দেখাই দিলাম যে কিভাবে হচ্ছে প্রভিশনগুলো করতে হয়। যেমন ধরেন এই যদি দেখি স্কোয়ারেরটা দেখেন, স্কোয়ারের প্রভিশনের ক্ষেত্রে আমরা তো পড়লাম যে প্রভিশন দ্যাট আর কনসিডারিং রিস্ক অ্যান্ড আনসার্টেনিটিস, এটা দিয়ে ডিসক্লোজ করা আছে প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সির। আর এখানে দেখেন এখানে নোট নম্বর আপনার হচ্ছে এই 19-20, এই দেখেন কি লিখছে, কনসোলিডেটেড ট্রেড পেয়াবল, দিস রিপ্রেজেন্ট অ্যামাউন্ট payable to regular suppliers of raw material, packing material, promotional material, etc. All suppliers are paid on regular basis. তার মানে এই 19 নম্বর নোটে যে তাদের এইখানে ট্রেড পেয়াবল আছে 19 নম্বর, এখানে কত টাকা আছে আপনার 100,17,00,000 বলতেছে। এই টাকাটার পুরো টাকাটাই ট্রেড পেয়াবলটার পুরোটাই হচ্ছে র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, প্রমোশনাল মেটেরিয়াল এইগুলোর বাকি, এবং এই বাকিটা তারা রেগুলারলি পে করে তাদের ক্রেডিট টার্ম অনুযায়ী, এটা বলে দিছে। আদার পেয়াবল আছে নোট নম্বর 20, নোট নম্বর 20তে আদার পেয়াবল কি, সানডে ক্রেডিটর মানে বিভিন্ন ক্রেডিটর, ইনকাম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে আপনার হচ্ছে ইনকাম ট্যাক্সের আপনি অন্যের টাকা কেটে রাখছেন, এটা আপনার জমা দিতে হবে, এটা আপনার হচ্ছে কারেন্ট ইয়ার ভিতর পড়বে, এটা কিন্তু আপনার ট্যাক্স না, অন্যের ট্যাক্স কেটে রাখছেন, এটা আপনার লাইবিলিটি। হ্যাঁ, এটা কিন্তু IAS 12 অনুযায়ী না, এটা হচ্ছে সরাসরি আপনার লাইবিলিটি, কারণ অন্যের টাকা কেটে রাখছেন। রিটেনশন মানি, অন্যের কাজ করছে তার রিটেনশন অ্যামাউন্ট কেটে রাখছেন। ধরেন বলছে যে আমি একটা কাজ ওয়ার্ক অর্ডার করার কথা, আপনার 5% অথবা 10% কেটে রাখবো, সব ওয়ারেন্টি 6 মাস গেলে টাকাটা ফেরত দিব। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন অন ওয়েলফেয়ার ফান্ডের টাকাটাও হচ্ছে আদার পেয়াবল, ইন্টারেস্ট পেয়াবল ব্যাংকের, এগুলো হচ্ছে পেয়াবল। ঠিক আছে, আর ইয়েটা কারেন্ট ট্যাক্সের যেটা হচ্ছে যে এই IAS 37 এর আন্ডারে না, সেটা হচ্ছে IAS 12 এর আন্ডারে, সেটা হচ্ছে এই ট্যাক্স প্রভিশন। সো আমি প্রত্যেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করলাম। হোপফুলি আজকে আপনারা এই IAS যেটা হচ্ছে 37 এর আপনার পুরো কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি, লাইবিলিটি, অব্লিগেশন, কনস্ট্রাকটিভ অব্লিগেশন, লিগ্যাল অব্লিগেশন, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর বাজারে অ্যাকাউন্টসে ওই এলসিটা স্যার এই কন্টিনজেন্ট লাইবিলিটি কেন রাখছে স্যার? এলসির জিনিসটা হয় কি, এলসি তো আপনার সরাসরি লাইবিলিটি না, এলসি মানে বুঝতে পারেন, এলসির প্রসেস যদি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন এটা কন্টিনজেন্ট রাখা হয়েছে। খেয়াল করেন যে এলসি এমন একটা জিনিস, এটা বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ মানে কি, আপনি কাউকে 1000 পিস প্রোডাক্টের অর্ডার করছেন, 100 টাকা করে হচ্ছে তার ভ্যালু। এখন আপনি এই যে 1000 ইন্টু 1 মানে 1 লাখ টাকা, তার মানে 1 লাখ টাকার এলসি খুলছেন, লেটার অফ ক্রেডিট। তো এই প্রোডাক্টটা আপনার হাতে আসার পরে যদি টাকা দেন বা না দেন, টাকা দিলে তো দিলেন, না দিলে এটা প্রভিশন 37-এ চলে যাবে, মানে সরাসরি হচ্ছে পেয়াবল হয়ে যাবে যে অমুক পার্টি পেয়াবল। কিন্তু এই প্রোডাক্টটা তো এখন আপনার হাতে পৌঁছায় নাই, এলসি ওপেন করে বসে আছেন, ও হয়তো মালও এখনো সাপ্লাই করে নাই, কিন্তু টু সাম এক্সটেন্ট এই টাকাটা যদি কোনো কারণে একটা ঝামেলা হয়ে যায় যে মাল সে দিল না অথবা নষ্ট হয়ে গেল, এলসি যদি খুলছেন এবং ইন্টারন্যাশনাল যে টার্ম আছে সেই টার্ম অনুযায়ী ব্যাংক কিন্তু আপনার হয়ে ওই পার্টিকে টাকা দিতে বাধ্য। সো এইটা ওয়ান কাইন্ড অফ সরাসরি কোনো প্রোডাক্ট এখনো হাতে পান নাই, এলসি খুলে বসে আছেন,
এলসিটার মানে হচ্ছে অর্ডারটাকে কনফার্ম করা, মানে অর্ডার আপনি মুখে মুখে কনফার্ম করলেন অথবা লেটার দিয়ে অথবা মেইল দিয়ে কনফার্ম করলেন, কিন্তু ওই অথরিটি আপনার উপর বিশ্বাস করে না। যে কারণেই এলসি, এই বিশ্বাস ইন্টারন্যাশনাল ট্রেডে বায়ার এবং সেলার দুইটা কান্ট্রিতে বাস করে, একজন চায়না একজন বাংলাদেশে। তো বাংলাদেশের লোক যেমন চায়নাকে বিশ্বাস করে না, অতএব 100% টাকা অ্যাডভান্স করে না, আবার চায়নার লোক বাংলাদেশকে বিশ্বাস করে না, পৃথিবীর অন্য কেউ বিশ্বাস করে, সবাইকে বিশ্বাস করে না। কারণ এই কারণে তারা বলে যে তুমি একটা এলসি খুঁজো, মাঝামাঝি ব্যাংক থাকুক, ব্যাংক আমাকে গ্যারান্টি দিক যে আমি মালটা পৌঁছে দিলে তুমি টাকাটা রাইট টাইমে দিয়ে দিবা। সো এই কারণে এইটা এখনো কারেন্ট অব্লিগেশন হয় নাই, এটা একটা কন্টিনজেন্ট লাইবিলিটি, যেহেতু এখন পর্যন্ত আমি প্রোডাক্টই পাইনি, অতএব এটা কারেন্ট অব্লিগেশন অথবা প্রভিশন হবে না, এটা হবে কন্টিনজেন্ট লাইবিলিটি। সো স্যার নর্মালি আমরা 10% দিয়ে এলসি ওপেন করি, তাহলে 10%টা তো আমার মার্জিন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর ওইটা তো 90% অ্যাসেট, ওইটা তো ভাই অন্য জিনিস, ওটা তো ওটা অ্যাসেট। তো অ্যাসেট স্যার, আর 90% দিয়ে কি আমি কন্টিনজেন্স করব? হ্যাঁ, আপনি 90% এলসি না, ওইটা অ্যাসেটটা অ্যাসেটে পুরো রাখবেন, অ্যাসেটের যে অ্যামাউন্ট 10% আগে অ্যাডভান্স দিয়েছেন ওটা অ্যাসেট থাকবে, আর পুরো 100%ই আপনি হচ্ছে এই কন্টিনজেন্ট আকারে রাখবেন যদি IS-37 ফলো করেন, ঠিক আছে? কারণ এটা আপনাকে সম্ভাব্য একটা দায় আছে, ঠিক আছে? জি, বলেন। স্যার স্যার কম বেশি এখানে এখানে সব দেখা কোম্পানিতে যাচ্ছে এই কন্টিনজেন্ট লায়াবিলিটিটা স্যার এই টোটাল লায়াবিলিটিস এর নিচে, তার মানে এইটাতে কোনো তো স্যার ব্যালেন্স শিটের কোনো ইম্প্যাক্ট হলো না, কেন এরকম কি? ইম্প্যাক্ট হবে না? কেন ইম্প্যাক্ট হবে না? তাহলে যে টোটাল লায়াবিলিটিস এন্ড ইকুইটিস এর নিচে এটা দিয়ে দিল হ্যাঁ, যে এইটা তো আপনার, শোনেন, আপনার এইটার এগেনস্টে আপনি খেয়াল করেন, আপনার কন্টিনজেন্ট লাইবিলিটি আপনি যে ইম্প্যাক্ট হইতে হইলেও তো বোথ পার্টি লাগে। হ্যাঁ, আপনি যখন এলসিটা করছেন, খেয়াল করেন, আপনি এইটা একটা বোঝার ভালো কোশ্চেন করছেন। এলসির এগেনস্টে তো আপনি কিছু পান নাই, এই জন্য এখানে আছে, কিন্তু যদি এটা প্রোডাক্টের হইতো, সুপারস্টারের যেটা হইতো, তখন কি হইতো? আমি একটু প্রোডাক্টের আপনাকে বুঝতে হবে। আপনি যখন প্রোডাক্টে করছিলেন তখন কি করছিলেন? তখন লিখছিলেন ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, মানে হচ্ছে লেটসে 100 টাকা, আর লিখছিলেন লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি এক্সপেন্স হচ্ছে 100 টাকা। এই কন্টিনজেন্ট লাইবিলিটি তখন কিন্তু বোথ এন্ডে অ্যাকাউন্টিং হিট করতেছে, কিন্তু যখন আপনি ব্যাংক গ্যারান্টি এবং এলসি করতেছেন তখন তো এটা ওয়ান সাইডেড, অ্যাকাউন্টিং এন্ট্রি তো হয় নাই। এলসি করার সময় কি অ্যাকাউন্টিং এন্ট্রি কি হয়? আপনি যে অ্যাডভান্স করেন তখন লেখেন যে আপনি এরকম এন্ট্রি করেন যে এই র মেটেরিয়াল ইন ট্রানজিট বা ওয়ার্ক ইন প্রোগ্রেস, যাই বলেন, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখে ডেবিট করেন কি এলসির কমিশন দিছেন, ধরেন কমিশন নট মার্জিন 100 টাকা, তারপরে ইন্স্যুরেন্স দিছেন 200 টাকা, এরকম করে আপনি হচ্ছে ব্যাংক থেকে টাকা চলে ব্যাংক ক্রেডিট আর এই ওয়ার্ক ইন প্রোগ্রেস। কিন্তু এলসি যে করছেন, লেটার অফ ক্রেডিট, এইটা যে করছেন, এটার তো কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হয় নাই। অ্যাকাউন্টিং এন্ট্রি হওয়ার কারণে আপনি এইটা আলাদাভাবে আপনি দেখাচ্ছেন, কারণ এটা তো ওইদিকে ইম্প্যাক্ট ফেলতেছে না, মানে আপনার এই লাইবিলিটি পাশে আছে, অ্যাসেট পাশে তো এর এগেনস্টে কিছু আপনার পড়ে নাই। সো যে কারণে এটা এইভাবে আছে, ঠিক আছে? বোঝা গেছে? স্যার কম বেশি সব কোম্পানিতে আনইউজড এলসি অ্যামাউন্ট থাকে, তাহলে সব আনইউজড না মানে ভ্যালিড। আনইউটিলাইজড আর কি, হ্যাঁ, মানে আনইউটিলাইজড না। আপনি তো টার্মটা আনইউটিলাইজ হবে না, আপনি এলসি প্রসেসে থাকে, অলওয়েজ ইন প্রসেসে। ইন প্রসেসে থাকে, তাহলে কিছু আহ, ব্যালেন্স তো সবসময় আমি কাট অফ কোথায় করে যেন দিবে। আমাকে এক টিচার বলছিল স্যার, এলসি গুলো অফ ব্যালেন্স শিট আইটেম, মানে ভাই ব্যাপারটা একজন কথা বলতেছে, ওনাটা শেষ করতে দেন। আমি হ্যাঁ, অনেকটা বলেন। শুনতে পারি না তাহলে স্যার কম বেশি সব কোম্পানি তাহলে এই এলসি এবং বিজিএম হ্যাঁ, এগুলো কন্টিনজেন্টই থাকবে। হ্যাঁ। এখন এইটা আমাদের লোকাল যে কোম্পানিগুলো মোস্টলি IS-IFRS এর অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে করে বাড়ে, তো আমাদের যে প্রাইভেট অর্গানাইজেশন আমরা কাজ করি, এই ধরনের IS-IFRS এর অ্যাপ্লিকেশনটা এখনো ওইভাবে আসেনি, বাট লিস্টেড মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা মোর কমপ্লাইন্ট, এই জন্য এলসির যে একটা আসলেই অব্লিগেশন ক্রিয়েট হয় সেটাও তারা কনসিডার করছে। এটা স্কোয়ারে আমরা পেলাম না, তো স্কোয়ারে তো আমি কন্টিনজেন্ট সেটা লাইবিলিটি, পয়েন্ট স্কোয়ারে করছি, আমরা কন্টিনজেন্ট লাইবিলিটি তো অনেক থাকার কথা, কিন্তু অনেক থাকার কথা, হ্যাঁ, রাইট। কিন্তু এটা এমএনসির কালচারে দেখে, গ্লোবাল প্র্যাকটিস তারা করে দেখে এটা রাখছে। তো যাই হোক, বলেন। আরেকটা কথা স্যার, ওই যে জি, এই আইএসআইএফআরএস এর কি কোনো গ্লসারি আছে, যেরকম যেমন কোনটা কি পারপাসে ইউজ হয়, যে আপনি না, যে ওইটা তো প্রত্যেকটা IS-IFRS এর সামনে সংজ্ঞা দেওয়া আছে, আজকে যেমন সংজ্ঞা পড়ালাম, ওরকম প্রত্যেকটা মানে আইএস এর তো আলাদা। চার্ট, আপনার বইটই থেকে চার্ট টার্ট এরকম কিছু দিয়েছেন না, কিনা? চার্ট ওইভাবে চার্ট করা হয় না, প্রত্যেকটা আইএস আলাদা আছে, এত কিছু কিভাবে চার্টে রাখবে? এটা কি আপনার টার্মিনোলজি নাকি যে একটা দিয়ে শেষ হবে? আমি একটা সংজ্ঞা বুঝাইতে আমার 10 মিনিট লাগে। যাই হোক,
তো এটা আছে আমার বইতে, যে কোনো আইএসআইএফআরএস আছে, হ্যাঁ, তো এইভাবে শিখেন। সো আজকে আমার মনে হয় যে মাসাল্লাহ আমরা 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিলাম, অনেক মজা করে ক্লাস নিলাম। সো নেক্সট দিনে আইদার আমরা IFRS 15 অথবা IS 12 করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত। এবং এইভাবে আমরা ধরে ধরে IS IFRS পড়ছি, আপনারা যদি এভাবে কন্টিনিউ করেন, হোপফুলি এই IS IFRS গুলো আপনাদের জন্য অনেক মানে উপকারী হবে, এবং রিয়েলি আপনারা হচ্ছে প্রফেশনাল এক্সাম সহ রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্যার সো থ্যাংক ইউ। স্যার ক্লাসটা কি জি একটা শুক্রবার হবে কোশ্চেন না ছিল স্যার, বুধবার ছোট। হবে? জি নেক্সট বলেন। ক্লাসটা কি স্যার শুক্রবার আমরা হবে না বুধবার হবে? না না, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ক্লাস আছে নেক্সট, আজকে কি বার? বুধবার, নেক্সট বুধবারে আমার ক্লাস আছে। অন্য ক্লাসগুলো তো অন্য টিচারদের থাকবে, আমারটা হচ্ছে নেক্সট বুধবার। হ্যাঁ বলেন, পরের জন বলেন প্লিজ। স্যার কোশ্চেনটা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটির ক্ষেত্রে আমরা তিনটা টার্ম পাইছি: প্রবাবল, লেস পসিবল এবং রিমোট। হুম প্রবাবলের ক্ষেত্রে আমরা এটা কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে ট্রিটমেন্ট করতেছি। হুম কন্টিনজেন্ট অ্যাসেটের ক্ষেত্রে এরকম কোনো মানে পজিশন আছে কিনা যেটা আমরা অ্যাকাউন্টে ইনক্লুড করতে কন্টিনজেন্ট পারি? অ্যাসেটের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টিং আনতে পারবেন না, নোটে রাখতে পারবেন, হ্যাঁ, এটা হচ্ছে একটা একটা অপশন। ওইখানে যেমন আপনার হচ্ছে প্রবাবল, পসিবল, রিমোট, ওইখানে একটাই, ঠিক আছে। নোটে রাখতে হবে, এই তো? জি, ওকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।